রাত 1:30। হঠাৎ তিনতির বাবার শ্বাসকষ্ট শুরু হয়। বাসায় থাকা ইনহেলারটা শেষ হয়ে গিয়েছে। তিনতির কোনো আপন বড় ভাই নেই, ও একাই বাবা মার সন্তান। সদ্য এসএসসি পাশ করা তিনতি বাবার কথা ভেবে সকল ভয়কে উপেক্ষা করে বেরিয়ে পড়ে ইনহেলার আনতে। বাসা থেকে 3টা গলির পর একটা ফার্মেসি আছে, সেটা সারা রাত খোলা থাকে। তিনটি বরকা পরে রওনা হয় ফার্মেসির উদ্দেশ্যে। পুরো রাস্তা অন্ধকার, অনেক দূর পর পর একটা ল্যাম্পপোস্ট, তাতেও আজ যেন আলো কম। তিনটি আল্লাহ আল্লাহ করতে করতে ফার্মেসির দিকে যাচ্ছে। প্রথম গলিটা ঠিকমতো পার করে, দ্বিতীয় গলিটাও ঠিকমতো পার করে, তৃতীয় গলিতেও চলে আসে। এখানে বেশ ভালোই আলো আছে। আর একটু হেঁটে সামনে আসতে তিনটি ফার্মেসিতে চলে আসে। ভাইয়া, আমাকে এই ইনহেলারটা তাড়াতাড়ি দিন। আমার বাবার খুব শ্বাসকষ্ট হচ্ছে। ফার্মেসির লোকটা তিনটির দিকে একবার তাকিয়ে এত রাতে ওকে এখানে দেখে সে খুব অবাক হয়। তারপর দ্রুত ইনহেলারটা ওকে দেয়। তিনটি টাকা দিয়ে দ্রুত পা চালাতে শুরু করে বাসার দিকে। মনে মনে আল্লাহকে ডাকছে বাবার যেন কিছু না হয়। তৃতীয় গলিটা পার করে দ্বিতীয় গলিতে আসতেই তিনটি থেমে যায়, কারণ ওর সামনে 3জন লোক দাঁড়িয়ে আছে। ল্যাম্পপোস্টের আলোতে সম্পূর্ণ স্পষ্ট বোঝা যাচ্ছে তারা ওর দিকে লালসা নিয়ে তাকিয়ে আছে। তিনটি পিছনে যেতে পারবে না, কারণ সামনে ওর বাবা মৃত্যুর সাথে লড়াই করছে। ওকে সামনে যেতেই হবে। লোকগুলোর চোখে মুখে লালসার ভরা। তিনটি আর সময় নষ্ট করতে চাচ্ছে না। আল্লাহর নাম নিয়ে দেয় এক দৌড়, কিন্তু 3জনের ভেতর একজন তিনটিকে ধরে ফেলে, ওর মুখ চেপে ধরে। বাকি 2জন তিনটির কাছে আস্তে আস্তে বলে, কিরে, এত রাতে বাইরে হইতেছ? দেখো না, দিয়া বাসায় যাবি ভাবছিলি? পারবি না, এইসব বোরকা টোরকা তোরে বাঁচাতে পারবে না। অন্য আরেকজন হাসতে হাসতে বলে, মা, কিন্তু সেই দেরি না কইরা সাইডে ল তাড়াতাড়ি। কয়দিন হইতেছে শিকার পাই না, আজ জমাই খাবু। কি কস? নিকাবের আড়লে তিনটির চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছে। এই অশ্রু নিজের শরীর নষ্ট হবে তার জন্য না, বাবাটার যে খুব কষ্ট হচ্ছে তার জন্য। আজ ওর দেরি হলে বাবাটাকে আর হয়তো বাঁচাতে পারবে না। তিনটি আপ্রাণ চেষ্টা করছে ছোটার, কিন্তু এই মানুষরূপী পশুদের কাছ থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছে না। তিনটিকে টানতে টানতে দ্বিতীয় গলিতে ঢুকাচ্ছে। তিনটি শুধু মনে মনে বলছে, হে আল্লাহ, হে আমার রব, আমি যদি তোমার ইসলামকে মন থেকে সঠিকভাবে মেনে থাকি, আজ তুমি আমাদের রক্ষা করবে। আমার বিশ্বাস, আমার আল্লাহ আমাকে নিরাশ করবে না। তিনটির প্রার্থনা হয়তো আল্লাহর কাছে পৌঁছেছে। হঠাৎই তিনটির মনে হলো বাতাস তেড়ে কিছু একটা হিট করলো, আর সাথে সাথে 3জনের একজন ঠাস করে মাটিতে পড়ে গেল। আরেকজনও তাকে দেখতে গিয়ে মাটিতে পড়ে গেল। এবার অন্যজন যে তিনটির মুখ চেপে আছে, সে ভয়ে ভয়ে পেছনে তাকায়, আর সে একই শব্দ, মানে বাতাসে তেড়ে কিছু একটা হিট করলো। তিনটির মুখ থেকে সেই লোকের হাত সরে যায়। সামনে তাকিয়ে দেখে একটা ছেলে, তার হাতে মাঝারি সাইজের একটা বন্দুক। সে বন্দুকটা ধরে ওর দিকেই তাক করে আছে। তিনটি ওর আশেপাশে তাকিয়ে দেখে 3জনের মাথা থেকে তরতর করে রক্ত বের হচ্ছে। তিনটি আবার সামনে তাকায়। ভয়ে মেয়েটার হাত পা থরথর করে কাঁপছে। ছেলেটা মুহূর্তেই বন্দুকটা নাই করে ফেলে আর দ্রুত তিনটির কাছে আসে। ওদের শিক্ষা ওরা পেয়েছে, আপনি এত রাতে রাস্তায়? তিনটি ল্যাম্পপোস্টের আলোতে তাকিয়ে দেখে লম্বা সুঠাম দেহ বিশিষ্ট শ্যামবর্ণের একটা ছেলে, অবশ্যই ওর থেকে অনেক বড়, পরনে কালো প্যান্ট আর কালো শার্ট। তিনটি কান্না করতে করতে বলে, ভাইয়া, আমার বাবার খুব শ্বাসকষ্ট হচ্ছে, তাকে এই ইনহেলারটা না দিলে আর বাঁচানো যাবে না। আমি এটা কিনতেই এসেছিলাম। আপু, তোমার বাসা কই? সামনের গলির পরেই। তিনটি খেয়াল করে ছেলেটা তার হাতে থাকা ঘড়িটায় দুটো ক্লিক করার সাথে সাথেই একটা বাইক অটোমেটিক ওদের সামনে চলে আসে। ছেলেটা বলে, আসো আপু, তোমাকে নামিয়ে দেই। তিনটি আর কিছু না ভেবে উঠে পড়ে। বাইকটা সাধারণ কোনো বাইক না, চালু করার সাথে সাথেই টান মারতেই তিনটি ওর বাসার সামনে চলে আসে। মাত্র 30 সেকেন্ডে চলে এসেছে। তিনটি বাইক থেকে নামে। এই কার্ডটা রাখো, আমি তোমার বড় ভাইয়ের মতোই, কোনো প্রয়োজন হলে জাস্ট একটা কল দেবে। এখন তাড়াতাড়ি যাও, আর আমার কথা আর যা দেখেছো তো ভুলেও কাউকে বলবে না। ঠিক আছে ভাইয়া। বলেই তিনটি বাসার দিকে যায়। ঢুকতে গিয়ে পেছনে একবার তাকিয়ে দেখে কেউ নেই। এ যেন আশ্চর্য এক রহস্য। কয়েক সেকেন্ডে নিঃশব্দে নাই হয়ে গেল। তিনটি কার্ডটার দিকে একবার তাকায়। কার্ডটাকে কোনো সাধারণ কার্ড বলে মনে হয় না। ও দ্রুত বাসায় চলে যায় আর ওর বাবাকে গিয়ে ইনহেলারটা দেয়। ওর বাবা আস্তে আস্তে সুস্থ হয়। তিনটি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে।
তিনি আজ ওকে আর ওর বাবাকে বাঁচিয়েছেন, কিন্তু তিনটি বুঝতে পারছে না কে ছিল ওই রহস্যময় লোকটা। তিনটি কার্ডটা হাতে নেয়, তাতে টাচ করে আর সাথে সাথে লেখা ওঠে। মিস্টার শ্যাডো। তিনটি কার্ডটায় আবার টাচ করে, এবার লেখা ওঠে। কল হ্যাজ 4 স্টার। তার মানে #4 এটাই কল দিলেই হবে। তিনটির প্রচুর অবাক হয় আর কার্ডটা খুব যত্ন করে রেখে দেয়। ও বুঝতে পারে আজকে ওকে বাঁচিয়েছে সে সাধারণ কেউ নয়, নিশ্চয়ই কোনো পাওয়ারফুল কেউ। পরদিন সকালে আকাশ, বাবা ওঠ, নাস্তা করবি না? তোর আব্বু ডাকছে, আয়। আকাশ ঘুমাতুর চোখে তার আম্মুর দিকে তাকায়। এক নজর দেখে আবার ঘুম দেয়। ওর আম্মু আবার বলে, ওঠ, একসাথে নাস্তা করবো, আয়। আচ্ছা আসতেছি, যাও। তাড়াতাড়ি আয়। আকাশের আম্মু চলে গেলে আকাশ আস্তে আস্তে উঠে বসে। কাল অনেক রাত করে ঘুমিয়েছে। আকাশ উঠে ফ্রেশ হতে চলে যায়। একটু পর ফ্রেশ হয়ে বাইরে আসতেই দেখে ওর ফোনটা বাজছে। রিসিভ করে কানে দিতেই অন্য পাশ থেকে চিন্তিত কণ্ঠে কেউ বলছে, খবর দেখছিস? কেন, কি হয়েছে? কাল রাতে কে যেন তিনজনকে হেডশট করে মারছে। চিন্তার বিষয় হলো পুরো জায়গাটা সিসি ক্যামেরা দ্বারা পরিচালিত ছিল, কিন্তু ঠিক 1:30 থেকে 2টার ফুটেজটা নাই, একদম গায়েব। ব্যাপারটা একদম আশ্চর্যজনক। কি করতে পারে এমন? আমি কি? তুই? কেন? আমার বোনকে ধর্ষণ করতে চেয়েছিল, উপযুক্ত শাস্তি দিয়েছি। একদম ভালো কাজ করছস, শালাদের সঠিক শাস্তি হয়েছে। তুই কই? বাসায়, এখন নাস্তা খাবো। তাহলে খেয়ে চলে আয়। শোনো। বল। আচ্ছা, পরে বলবনি, এখন রাখি। তুইও না সবসময় এমন করস। আকাশ মুচকি হাসি দিয়ে খেতে যায়। ডাইনিং রুমে এসে দেখে ওর আব্বু আম্মু বসে আছে। আকাশ চেয়ার টেনে বসে। ওর আব্বু বলে ওঠে, তোর ছুটি শেষ কবে? আজই একটু পরেই বের হব। ও শোন, যাই করিস সাবধানে করিস। দেশের অবস্থা বেশি ভালো না। নতুন একটা ট্রাক মাফিয়া এসেছে, কোনোভাবেই তাকে ট্রেস করতে পারছি না আমরা। চিং ম্যাংচো, জাপানিজ ড্রাগ মাফিয়া। পুরো পৃথিবীতে 100টা দেশে তার কারবার আছে, কিন্তু আজ অবধি তাকে কেউ দেখেনি এবং চেনে না। 101 নং দেশ হিসেবে সে এবার আমাদের দেশকে ধরছে। অলরেডি 3টা ডিল শেষ। আকাশের বাবা পুরো তিনি হাঁ করে আছেন। তিনি বলেন, তুই বাসায় বসে এত কিছু জানিস কিভাবে? আমরা তো এত কিছু জানি না। তোমরা বাপ ছেলে খাওয়ার মধ্যে কি শুরু করলে? আগে খাওয়া শেষ করো। আর আমার ছেলেকে তুমি কি ভাবো? গোয়েন্দা সংস্থার 1 নাম্বার আমার ছেলে। ও ঘরে থাকলেও সব খবর ওর কাছে আসে। তাই তো দেখছি। বাবা, তোকে নিয়ে আমি অনেক গর্ব করি। আমার স্বপ্নটা তুই পূরণ করিস। তুমি তো গর্ব করো, আর আমি সারাদিন তোমাদের জন্য চিন্তা আর ভয় পেতে পেতে শেষ। আম্মু, ভয় নেই। দেশের নিরাপত্তার শপথ নিয়েছি আমরা। আমাদের জীবনটা দেশের জন্য। কি বলো আব্বু? একদম ঠিক কথা বলেছিস। তাড়াতাড়ি খা, তোর সাথে কিছু জরুরি কথা আছে। আচ্ছা। আকাশের বাবা একজন সিনিয়র পুলিশ অফিসার। দীর্ঘদিন যাবৎ দেশের নিরাপত্তায় কাজ করে যাচ্ছেন। তার ইচ্ছেতেই তার ছেলে আকাশ বিশেষ ট্রেনিং নিয়ে গোয়েন্দা বিভাগে জয়েন করেছে। আসলে আকাশের বুদ্ধিমত্তা দেখেই ওকে গোয়েন্দা বিভাগে নিয়েছে। রুলস অনুযায়ী কেউ জানে না ও একজন গোয়েন্দা বিভাগের লোক। সবাই জানে ও নর্মাল একটা চাকরি করে। আকাশের এই গোয়েন্দা বিভাগের কাজ করার ছাড়াও আরও একটি বিশেষ পরিচয় আছে। তা এতটাই গোপনে যে ওর নিজের আব্বু আম্মুও জানে না। আকাশের আব্বু জানে ও একজন গোয়েন্দা, কিন্তু আসলে এটা একটা নাটক। আকাশ সাধারণ কোনো গোয়েন্দা না। গত 1 বছর যাবৎ ও একটি স্পেশাল টিমের হয়ে কাজ করছে। কোন টিমের সাথে কাজ করছে বা কি কাজ করছে তা জানতে চাইলে গল্পের সাথে থাকেন। আকাশ নাস্তা খেয়ে নর্মাল অফিসের জামা কাপড় পরে বাইরে আসে। এসেই সবার আগে চোখ যায় সামনের বারান্দায়। বেশ রূপসী অপ্সরীদের মতো একটা মেয়ে সদ্য গোসল করে এসে মাথার চুলগুলো মুছছে আর আকাশকে দেখছে। মেয়েটা আকাশের চেনা, ওর বাবার বন্ধু রাশেদ খানের একমাত্র মেয়ে। নাম অবন্তী, অনার্সে পড়ে। খুব নর্মভদ্র আর সুশীল স্বভাবের। আকাশ আর অবন্তীর চোখাচোখি হলে অবন্তী একটা হাসি দেয়। আকাশ হাসির উত্তর দেয় একটা ছোট্ট মুচকি হাসি দিয়ে। এভাবে বলতে গেলে প্রতিদিনই আকাশ অবন্তীকে এক নজর দেখে কাজে যায়। ওর ইচ্ছা আছে অবন্তীর সাথে ভাব জমাবে, কিন্তু ও যে কাজ করে তা জানলে অবন্তী ওকে কখনোই মেনে নিবে কিনা সেটা ওর কাছে অনেক বড় প্রশ্ন। আকাশ অবন্তীর খেয়াল থেকে ফিরে এসে গ্যারেজ থেকে ওর মডিফাই স্পোর্টস বাইকটা বের করে।
সামনাসামনি দেখলে এটাকে নর্মাল একটা বাইক মনে হবে, কিন্তু এটি ফুললি মডিফাইড হাইটেক স্পোর্ট বাইক। এটিতে রয়েছে স্পেশাল কিছু পাওয়ার, যার সামনে জানা যাবে। আকাশ ওর ঘড়িতে বাইকটাকে নর্মাল মোডে দিয়ে চালু করে। অবন্তীকে একবার দেখে ওদের সিক্রেট বেসে রওনা হয়। আকাশের সিক্রেট বেস এমন একটা জায়গায় যা কেউ কখনো কল্পনাও করতে পারবে না। ওদের সিক্রেট বেসে যেতে হলে একটা বিল্ডিং এর পানির ট্যাঙ্কির ভিতর দিয়ে যেতে হয়। এই ট্যাঙ্কিটি একটি হাইটেক স্পেস। কেউ যদি খালি চোখে ভিতরে তাকায় তাহলে মনে হবে ভরপুর পানি, কিন্তু আসলে সেটা একটা ইলুয়েশন। আকাশ আন্ডারগ্রাউন্ডে ওর বাইক রেখে ছোট্ট একটা রুমে ঢুকে, সেখানে পানির ট্যাঙ্কিটির রাস্তা। আকাশ ওর স্পেশাল চশমাটা পরে ট্যাঙ্কিতে নেমে পড়ে আর অটোমেটিক ওদের বেসে চলে আসে লিফটের মাধ্যমে। এই স্পেশাল বেসে 50 জন স্পেশাল ট্রেনিং প্রাপ্ত বিশ্বাসযোগ্য এজেন্ট রয়েছে, যারা দেখতে সাধারণ হলেও সত্যিকারে তারা অসাধারণ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিগত। এদের কেউ হ্যাকার, কেউ টেকনোলজিক্যাল স্পেশালিস্ট, কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ কম্পিউটার ইঞ্জিনিয়ার, আরও অনেক। এদের স্পেশাল ইন্টেলিজেন্স পর্যবেক্ষণ করে পুরো দেশ থেকে এদের আনা হয়েছে। আর এসবের পেছনে যিনি রয়েছেন তিনি হলেন স্পেশাল কমান্ডার জনাব মোশাররফ হোসেন। তার পরিকল্পনা আর অর্থায়নের জন্যই এই স্পেশাল টিম তিনি বানিয়েছেন। তার ইচ্ছা অন্য সব দেশের মতো আমাদের দেশও নিরাপত্তার দিক থেকে অনেক দূর এগিয়ে যাবে। এই বাড়িটা মূলত তারই। গত 30 বছর ধরে তিনি সবার আড়ালে এই সিক্রেট বেস বা দেশের অন্যতম হাইটেক স্পেস তিনি বানিয়েছেন। কাদের দিয়ে এই জায়গা বানিয়েছেন এবং যারা বানিয়েছেন তারা কোথায় তা কেউ জানে না। জনাব মোশাররফ হোসেনের টিমে কাজ করার পূর্বশর্ত একটাই, কখনো বিশ্বাসঘাতকতা করলে পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে এজেন্টের। সেই শর্তেই তারা টিমের মোট 50 জন কাজ করে, যাদের মধ্যে অন্যতম হলো আকাশ। আকাশ জনাব মোশাররফ হোসেনের রুমে প্রবেশের আগে ওর ফুল বডি স্ক্যান করায়, আর সাথে সাথে দরজা খুলে যায়। জনাব মোশাররফ হোসেন তার বাকি সাথীদের নিয়ে বসেছিলেন। আকাশকে দেখে তিনি বলেন, আরে সাডেন যে, আসো আসো, তোমার অপেক্ষায় ছিলাম। তোমার জন্য নতুন মিশন রয়েছে। আকাশ ভিতরে ঢুকে ওর স্থানে গিয়ে বসে। জনাব মোশাররফ হোসেন বলতে শুরু করেন, শেডাউন, এই নামটা তোমাকে কে দিয়েছে জানো? কেন স্যার? কারণ তুমি আমার সবচেয়ে স্পেশাল এজেন্ট, যে অন্ধকারে সবার আড়ালে থেকে বিচক্ষণতার সাথে মিশন শেষ করে আসে। তাই তোমার নাম আমি শাটডাউন দিয়েছি। থ্যাংক ইউ স্যার। তো আজ তো তোমার ছুটি শেষ। আশা করি তুমি জানো তোমার নেক্সট মিশন কি। চিং ম্যাংচো? হ্যাঁ, দ্য গেট ডেক মাফিয়া ইন দি ওয়ার্ল্ড। আমাদের তাকে শেষ করতেই হবে, কারণ সে এবার আমাদের দেশে হানা দিয়েছে। জনাব মোশাররফ হোসেনের একজন সাথী কমান্ডার আশরাফ আলী বলেন, কাজটা কি সহজ হবে মোশাররফ? যেখানে বাইরের দেশের এজেন্টরা ওকে ভয় পায়, আর সেখানে আমরা কিভাবে ওকে শেষ করব? কমান্ডার ইয়াকুব সাই দিয়ে বলেন, কথা সত্য, আর এতে অনেক রিস্ক। কারণ চিংম্যাংকো কোনো নর্মাল মাফিয়া না, সে সারা দুনিয়ার বড় বড় মাথা কিনে রেখে বসে আছে। তার খবর বা আমরা পাবো কিভাবে? হ্যাঁ, ঠিক ঠিক। কমান্ডার মোশাররফ হোসেন আকাশের দিকে তাকিয়ে আছেন। তিনি হাসি দিয়ে বললেন, কি শাটডাউন, তুমি বোধহয় কিছু বলবে? জি স্যার, চিং ম্যাংসো আমাদের মধ্যেই আছে, চাইলে এখনই ধরতে পারেন। হোয়াট? আকাশের কথা শুনে সবার চোখ কপালে উঠেছে। কমান্ডার ইয়াকুব বলেন, শ্যাডো, তুমি কি বলছো? মাথা ঠিক আছে? এখানে আমাদের মধ্যে কে চিংম্যাংকো? আর সে তো জাপানি। জি স্যার, আমি তার ভয়কে বুঝিয়েছি, আমরা তাকে ভয় পাচ্ছি। এই ভয়টাই তো সে। কেন আমরা তাকে ভয় পাবো? আমরা মোটেও তার সামনে দুর্বল না, যথেষ্ট শক্তিশালী। আমরা চাইলে আমরা তাকে শেষ করতে পারবো, শুধু সময় আর টেকনিকের ব্যাপার। বাহ, চমৎকার। গেট, এটাই চাইছিলাম আমি। আমাদের ভয় না পেয়ে কাজ করতে হবে। জি স্যার। কমান্ডার নাজিম উদ্দিন সাহেব বলেন, সবই বুঝলাম, কিন্তু এই মাফিয়ার কাছে পৌঁছাবে কিভাবে? সে তো অনেক চালাক, বিভিন্ন জায়গায় তার লোক, ধরা খেলে জীবন যাবে নিশ্চিত। তার প্ল্যান আমার করা শেষ। ব্যাপারটা বেশ জটিল মনে হলেও আমি অতটা জটিল মনে করি না। সাব্বাস, তাহলে প্ল্যানটা তাড়াতাড়ি বলে ফেলো। স্যার, চিং মাংসের ড্র্যাগগুলো অনেক দামি, সো এগুলো যদি বাই ইয়ার আসতো তারা এতদিনে ধরা খেত। আর যদি পানিপথে বা রোড দিয়ে আসতো তাহলেও ধরা খেত, কিন্তু ধরা খাচ্ছে না। তাহলে কিভাবে ঢুকছে? পানিপথেই স্যার।
এই না বললে পানি পথে আসে না? ওপেনলি আসে না স্যার, সিক্রেটভাবে টেকনিক করে আসে। কিভাবে শাটডাউন? চিং ম্যাংচোয়ের প্রতিটি শিপিং চট্টগ্রামেই হয়, সেখান থেকেই ডিস্ট্রিবিউট হয়। তাহলে আমাদের লোকেদের হাতে ধরা পড়ছে না কেন? কারণ শিপিংগুলো ডেকে হচ্ছে না, হচ্ছে আরও অনেক দূরে। আমি মনে করি ওদের শিপগুলো সমুদ্রের মাঝে এসে থামে, এরপর যখন মধ্যরাত হয় তখন ডেক থেকে অনেক দূরে ওদের শিপিংটা হয়। যদি এরকমটা না হয়? স্যার আমাকে চট্টগ্রাম যেতে হবে, আমি 100% শিওর। কারণ আমার স্পাই আমাকে বলছে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় একটা সাদা মাইক্রো দেখেছে। গভীর রাতে আমাদের জাস্ট মাইক্রোটাকে ফলো করতে হবে, তাহলে আমরা ডিলারকে পাবো, আর ডিলারকে পেলে অনেক ইনফরমেশন জানা যাবে। এত সহজ হবে সব কিছু ডার্ক, যদি তুমি ধরা পড়ো। নাজিব, ও আমাদের হাতে ট্রেনিং প্রাপ্ত। চিন্তা করো না, ওর কিচ্ছু হবে না। তোমার প্ল্যানটা আমার পছন্দ হয়েছে। তাহলে তুমি কবে চট্টগ্রাম যেতে চাচ্ছ? স্যার আজ তো সোমবার, বুধবার রাতে রওনা হবো, কারণ নেক্সট শিপিং বৃহস্পতিবার। তাহলে তাই হবে। আপনারা আসুন, এখন শাটডাউনের সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। বাকিরা বাইরে চলে যায়। জনাব মোশাররফ হোসেন এবার আকাশের কাছে এসে ওর কাঁধে হাত রেখে বলে, আমি জানি এই মিশনটা সহজ না, খুব কঠিন আর রিস্ক। আমার একমাত্র ভরসা তুমি। আমার বিশ্বাস তুমি পারবে মিশনটা কমপ্লিট করতে। তবে এবার তুমি একা না, তোমার সাথে অন্য একজন থাকবে। বলেই কমান্ডার মোশাররফ হোসেন তার চেয়ারে গিয়ে বসেন। আকাশ অবাক হয়ে বলে, কিন্তু স্যার আমি তো একা কাজ করতে পছন্দ করি, আর কে থাকবে আমার সাথে? ছাড়াও, তুমি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ একজন এজেন্ট। আমি তোমার জীবনের রিস্ক নিতে চাই না, তাই তোমার সাথে যাকে দিচ্ছি সে ঠিক তোমার মতোই দক্ষ আর কৌশলী। তুমি যেদিন যাবে সেদিন তার সাথে তোমার দেখা হবে। আমি অপেক্ষায় থাকবো স্যার। ওকে, তাহলে প্রস্তুত হয়ে নাও মিশনের জন্য। আমি তোমার জন্য নতুন কিছু আমিষ আনিয়েছি, সেগুলো দেখে নিও। ওকে স্যার। আকাশ বাইরে চলে আসলো। বাইরে আসতেই নাফিসের সাথে দেখা হয়। নাফিস আকাশকে দেখে বলে, বস, কমান্ডার কি আদেশ দিলেন? নতুন মিশন। বস বস না করে বাইরে চল, কথা আছে। ওকে বস। আকাশ আর নাফিস সমবয়সী, ওরা খুব ক্লোজ ফ্রেন্ড। তবে ডিপার্টমেন্টে পদবীর দিক থেকে আকাশ সবার বড়, তাই নাফিস ওকে সবার মতো বস বস বলে। আকাশ আর নাফিস একটা নর্মাল চায়ের দোকানে দুজনে 2 কাপ চা নিয়ে বসে। এখন সত্যি করে বল, তুই কি আমার সাথে ঘুরতে যাচ্ছিস? স্যার কি তোকে আমার সাথে যেতে বলছে? না তো দোস্ত, আমাকে কিছু বলে নাই, একটু বুঝাই বল। আর তুই তো সবসময় একা ঘুরতে যাস বড় বড় জায়গায়। স্যার বললো এবার নাকি কাকে আমার সাথে অন্য কাউকে দেবে, সে নাকি আমার মতো দক্ষ। আমি বললাম হয়তো তুই, কিন্তু এখন দেখছি আচ্ছা আর কি হতে পারে। ফিল্ডে সবসময় তুই আর আমিই কাজ করি, আর তো কাউকে দেখছি না দোস্ত। রহস্য ভাই, কে যে হতে পারে কে জানে। এতজনে একা কাজ করলাম, এবার কাকে সাথে পাই কে জানে। আর টেনশন নেই স্যার, ভালো কাউকেই দিবে। শোন, বাইকের চাবিটা নে আর কাজ করে দিস, আমি বুধবার নেব। ওকে বস। বিকেল 4:23। আকাশ ওর বাসার নিচে আসতেই অবন্তীকে দেখে, তবে একা না, সাথে একটা ছেলে, বডি বিল্ডার টাইপ ছেলেটা। আকাশ তীক্ষ্ণ দৃষ্টিতে অবন্তীকে দেখছে। অবন্তী তাড়াতাড়ি কথা শেষ করে আর ছেলেটা বাই বলে চলে যায়। আকাশ আস্তে আস্তে অবন্তীর কাছে যায়। অবন্তী সালোয়ার আর হিজাব পরে আছে। আকাশকে দেখে খুব নরমভাবে সালাম দেয় ও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে ছিল ছেলেটা? অবন্তী অবাক হয় আকাশের প্রশ্নে। ও খেয়াল করে আকাশ মুখটা অনেক শক্ত করে আছে। অবন্তী নিচু স্বরে বলে, আমার বড় ভাইয়া, মানে কাজিন। ও আকাশ মনে মনে বলে, যাক বাবা, আমি তো ভাবলাম বয়ফ্রেন্ড নাকি আবার। এদিকে অবন্তী মনে মনে বলে, উনি এখন হাসছে কেন? মনে হয় আমার বিয়ে ভেবেছিল উনি। সামনের কদিন তোমাকে আর দেখতে পারবো না। কেন? অফিস থেকে একটা কাজে যাব, ফিরতে দেরি হবে। ও, আপনি কি আমাকে দেখার জন্য অপেক্ষায় থাকেন নাকি? না মানে অমন কিছু না, তোমাকে দেখে কাজে গেলে দিনটা ভালো যায় আর কি। একটা পবিত্র নিষ্পাপ মুখ দেখে কাজে গেলে আর দিনটা অবশ্যই ভালো যাবে। অবন্তী অনেক লজ্জা পায়। আচ্ছা আসি, ভালো থাকবেন। আমার জন্য দোয়া করো যাতে আমাদের আবার দেখা হয়। অবন্তী একটা হাসি দিয়ে, দোয়া করলাম আমাদের যেন খুব তাড়াতাড়ি দেখা হয়। আকাশ একটা মুস্কি হাসি দেয়। অবন্তী ওর বাসায় চলে যায়। আকাশ অবন্তীকে চিনে প্রায় 3-4 বছর হলো।
প্রথম দেখাই অবন্তীকে ভালো লাগে ওর অনেক, তাই কখনো অন্য কোনো মেয়ের দিকে আকাশ তাকায়নি। আকাশের দুনিয়া দুটো, একটাই ওর কাজ আর একটাই ওর পরিবার আর অবন্তী। আকাশের ইচ্ছা এই মিশনটা শেষ করে অবন্তীকে ওর মনের কথা বলবে, তাই অপেক্ষায় আছে ও। অবন্তীকে মনের কথা বলতে হলে ওকে আবার ফিরে আসতে হবে, এই ডেঞ্জারাস মিশনটা কমপ্লিট করতে হবে। দেখতে দেখতে বুধবার চলে আসে। আজ রাতে আকাশ চট্টগ্রাম ওর উদ্দেশ্যে রওনা হবে, তবে একা না, সাথে কেউ একজন থাকবে। আপাতত সেই একজনটা কে, সেটার জন্যই বেশি উত্তেজিত হয়ে আছে আকাশ। আকাশ সন্ধ্যার দিকে বাবা মার কাছ থেকে বিদায় আর দোয়া নিয়ে ওদের সিক্রেট বেসে চলে আসে। এসে নিজেকে প্রস্তুত করতে থাকে। রাত 12টার পর রওনা হবে। নিজেকে প্রস্তুত করে আকাশ সবার সাথে কথা বলে কমান্ডার মোশাররফ হোসেনের রুমে যায়। সেখানে ওর সাথীর সাথে ওর পরিচয় হবে। স্যার আই এম রেডি। গুড। সো সময় এসেছে তোমার সাথীর সাথে তোমাকে পরিচয় করিয়ে দেওয়ার। মিট এজেন্ট রেড রোজ, তোমার পরে আমার সবচেয়ে বিশ্বস্ত আর প্রিয় একজন এজেন্ট। এজেন্ট রেড রোজ আকাশের পাশে এসে দাঁড়িয়ে সেলুট দেয়। আকাশ ওর পাশে তাকিয়ে যাকে দেখে ও কল্পনাও ভাবেনি ওর সাথী এ হবে। আকাশ চোখ দুটো বড় বড় করে অবাক মিশ্রিত কণ্ঠে বলে, ভদ্র নর্ম আর সুশীল ভাবা অবন্তী এভাবে এজেন্ট হিসেবে দেখে আকাশের চোখ কপালে উঠেছে। ওর কেন জানি বিশ্বাসই হচ্ছে না অবন্তীর মতো মেয়ে কিভাবে এরকম হতে পারে। হাউ। আকাশকে উদ্দেশ্য করে কমান্ডার মোশাররফ হোসেন বলেন, জানতাম অবাক হবে, অবাক হওয়ারই কথা। অবন্তী ছোট কাল থেকেই পড়াশোনায় আর টেকনোলজিতে অনেক ভালো। ওর বাবা আমার বন্ধু হওয়ায় আমি সবার আড়ালে ওকে এজেন্ট রেজ হিসেবে বানিয়ে নিয়েছি। শাডাউন ও কিন্তু তোমাকে চিনতো বেশ আগে থেকেই, যখন থেকে তুমি গোয়েন্দা হয়েছে তখন থেকে। আকাশ শুধু অবাক হয়ে অবন্তীর দিকে তাকিয়ে আছে। অবন্তীর সামনে তাকিয়ে আছে কমান্ডার মোশাররফ হোসেন আবার বলেন, রংপুরের মিশনটা মনে আছে? খুব জটিল একটা মিশন ছিল। আমাদের এজেন্ট রেজ রোজ তা খুব সহজেই কমপ্লিট করেছে, যা তুমি ভালো করেই জানো। তারপর ঢাকার পদ্মার পাড়ের মিশনটাও সেটাই এজেন্ট রেজ রোজ কমপ্লিট করেছে। এরকম অনেক মিশনও ও কমপ্লিট করেছে। শাডাউন আর রেড রোজ, তোমরা আমার সবচেয়ে বড় শক্তি। আমি চাই তোমাদের এই শক্তি আর দক্ষতা নিজেদের মাঝে ভাগাভাগি করে নাও, যাতে একে অপরের ডাল হয়ে শত্রুর সাথে লড়াই করতে পারো। ওকে স্যার। জি স্যার। তাহলে তোমরা এখনই রেডি হয়ে নাও। ডাক, ওদিকে আসো। আকাশ কমান্ডার মোশাররফ হোসেনের কাছে যায়। তিনি আকাশকে আস্তে করে বলেন, অবন্তীর খেয়াল রেখো, ওর দায়িত্ব তোমাকে দিলাম। তোমরা দুজনে মিলে মিশনটা কমপ্লিট করবে, ঠিক আছে? ইনশাআল্লাহ স্যার। আকাশ আর অবন্তী বাইরে আসে। নাফিস বাইরে দাঁড়িয়ে আছে। ওকে, তো ভালো করেই চিনিস তাই না? সব জানতি তাও বললি না। অবন্তী ম্যাম না করেছে বলতে বস। রাখ তোর ম্যাম, আমি যে কি শকটে আছি সেটা আমি জানি। কেমনে ভাই, কেমনে একটু বুঝলামও না। ব্যাপার না, মিশনে মন দে, সাবধানে যা। দোয়া করিস। আর বাইক রেডি তো? ওই যে তোর বাইক। আকাশের বাইক নিয়ে আসে, নতুনভাবে মডিফাই করা হয়েছে। বিভিন্ন শক্তিশালী আর্মস লুকিয়ে আছে এই বাইকের মধ্যে। আকাশ অবন্তীর কাছে আসে। অবন্তী বাইকের কাছেই দাঁড়িয়েছিল। তুমি আমাকে বলনি কেন এরকমটা করতে পারলে তুমি? স্যার, আপনিও কিন্তু আমাকে কিছু বলেননি। স্যার? জি, আপনি আমার সিনিয়র। বাইকটা অনেক দ্রুত চলে, ভয় পাবে না তো? অবন্তী ভ্রু কুঁচকে আকাশের দিকে তাকায় আর বলে, আমি ট্রেনিং প্রাপ্ত। ভুলে গিয়েছেন হয়তো। না ভুলিনি, চলো যাওয়া যাক। জি। আকাশ আর অবন্তী বাইকে ওঠে। নাফিস বিদায় দিয়ে রওনা হয় ওরা। আকাশের বাইক সম্পর্কে অবন্তীর ধারণা ছিল না। প্রথমে আস্তে আস্তে চালিয়ে বড় মেইন রোডে আসে, আর আসার সাথে সাথে বাইক নর্মাল মোড থেকে হাইটেক স্পোর্ট মোডে কনভার্ট করে আর এমন স্পিডে চালাতে শুরু করে। অবন্তী ভয়ে আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে। আকাশ মিটমিট হাসছে। প্রায় ৩-৪ ঘন্টার মধ্যেই ওরা চট্টগ্রাম চলে যায়। অবন্তী অবাক হয়ে যায়। চট্টগ্রামে ওদের থাকার জন্য একটা সিক্রেট জায়গা আগে ঠিক করে রাখা। আকাশ রাত 4টায়, প্রায় সবাই ঘুম। ওরা চুপচাপ সেই জায়গায় চলে যায়। বাসার নিচে বাইকটা পার্ক করে। ওরা দুজন নামে। অবন্তী নেমেই বলে, এইভাবে কেউ বাইক চালায়? মনে হচ্ছিল সামনে না উপরে যাচ্ছি। তুমি কি চাও আমরা দিনের বেলা এখানে আসি, সব আমাদের দেখুক? আচ্ছা বুঝেছি, চলেন উপরে যাই, ফ্রেশ হব।
এই যে ম্যাম মিশনে আসছেন না ঘুরতে, আর তখন তো স্যার স্যার করছিলেন, এখন সম্মান গেল কই? তখন তো নাফিস ভাই ছিল, তাই স্যার। তোমরা মেয়েরাও না, স্যারকে বললাম আমি একাই মিশন কমপ্লিট করতে পারবো, কি দরকার ছিল তোমাকে দেওয়ার? এখানেই সব কথা বলবেন? একটু পর সবাই উঠে যাবে। জি ম্যাম, আসেন আমার সাথে। আকাশ অবন্তীকে নিয়ে তিনতলায় যায়। তিনতলার সবচেয়ে কোণার রুমটা ওদের। আকাশ গাছের টপ থেকে চাবি বের করে দরজা খুলে ভিতরে ঢুকে আর বলে, আসেন, এটাই আমাদের রুম। অবন্তী ভিতরে আসে আর ভ্রুকুসকে তাকিয়ে থাকে। আকাশ ভালো করে দরজা লাগিয়ে ভিতরে এসে দেখে অবন্তী দাঁড়িয়ে আছে। ও অবন্তীর পাশে দাঁড়িয়ে বলে, কি হয়েছে এভাবে দাঁড়িয়ে আছো যে? এটা কি করছেন আপনি? কেন, কি করছি? একটা বেড কেন? আমরা তো দুজন। আকাশ জিহ্বায় কামড় দেয় আর আস্তে আস্তে সংকোচ করে বলে, আসলে আমি ভেবেছি আমার সাথে কোনো ছেলে হবে, কিন্তু তুমি হবে তা কল্পনাও করিনি। সমস্যা নেই, তুমি একাই বেডে ঘুমিয়েও, আমি এই যে ছোট সোফাটায় ঘুমাবো, কোনো সমস্যা নেই। যদি খারাপ কিছু করতে আসে না, একদম গুলি করে দিব বলে রাখলাম। অবন্তী ওর কাঁধের ব্যাগ থেকে জামা নিয়ে ফ্রেশ হতে চলে যায়। আকাশ সোফায় বসে ভাবছে, সারাটা জীবন অবন্তীকে সহজ সরল ভেবেই দেখে আসলাম, আর আজ সে আমাকে গুলি করার ভয় দেখায়। এ কেমন ব্যাপার? অবন্তী একজন সিক্রেট এজেন্ট, বিশ্বাসই হচ্ছে না। তবে একদিক থেকে ভালো হয়েছে, ও আমার কাছে চোখে চোখেই থাকবে। অবন্তী ফ্রেশ হয়ে নাইট ড্রেস পরে আসে। অসম্ভব সুন্দরী লাগছে ওকে। আকাশ হাঁ করে তাকিয়ে আছে। অবন্তী ভ্রুকুসকে তাকিয়ে বলে, মুখে মাছি ঢুকে যাবে, যান ফ্রেশ হয়ে আসেন। আকাশ লজ্জা পায় আর দ্রুত ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে অবন্তী ফোনে কি যেন করছে। কি হলো, ঘুমাও নিজে? ঘুমাবো। ঘুমাও। বলেই আকাশ সোফায় বসে। এক সিটের সোফা। আকাশ বসে বসে ভাবছে কিভাবে ঘুমাবে। এদিকে অবন্তী সবটা খেয়াল করছে। আকাশকে বসে বসে ঘুমাতে দেখে অবন্তী বলে, বেডটা বড় আছে, এক কাজ করুন, আপনি ওই পাশে ঘুমান, আমি এই পাশে ঘুমাই, মাঝে কোল বালিশ থাকবে। না না, সমস্যা নেই, তুমি কমফোর্টভাবে ঘুমাও। আহা, আমি বলেছি না, আসুন রাতে ঘুমান, না হলে মিশনে সমস্যা হবে। আসুন। শুধুমাত্র মিশনের জন্য শুলাম, নাহলে কখনোই শুইতাম না। আচ্ছা মহাপুরুষ, এখন তাড়াতাড়ি লাইট অফ করে শুয়ে পড়ুন, লাইট থাকলে ঘুমোতে পারি না। আচ্ছা। আকাশের কেমন যেন লাগছে। ও কল্পনাও করেনি ওর সাথে এমন কিছু হবে। যে অবতী এত দূরে ছিল তার সাথে আজ ও শুয়ে আছে। অসম্ভব অস্বস্তি লাগছে। আকাশ অন্যদিকে ফিরে শুয়ে আছে। পড়ে যাবেন তো নিচে, স্বাভাবিকভাবে ঘুমান। সমস্যা নেই। আমাকে দেখে খুব অবাক হয়েছেন? অনেক। কখনো ভেবেছেন আমার সাথে মিশনে যাবেন, একসাথে ঘুমাবেন? কখনো না, আমার কল্পনায় তুমি অন্যরকম, এরকম না। ও আচ্ছা, আমি ঘুমালে আবার কিছু করবেন না তো? একা একটা মেয়ে, আপনার লোভ হতেই পারে। আমি ওরকম ছিল না অবন্তী। কিন্তু আমি যে ওই রকম মেয়ে। হঠাৎই আকাশ ফিল করে ওর শরীরে খুব কাছে অবন্তী চলে এসেছে। আস্তে আস্তে আকাশের শরীরে হাত দিচ্ছে। আকাশ দ্রুত ফিরিয়ে তাকায় অবন্তীর দিকে। অবন্তী নেশাতর চোখে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ ভয়ে আর লজ্জায় শেষ। ও অস্পষ্ট স্বরে বলছে, কি করছো এসব? মাথা ঠিক আছে তোমার? ওদিকে যাও। না, আমার মাথা ঠিক নেই। এইদিকে আসুন, কাছে আসুন। আপনি আর আমি একা, তো কেউ নাই। আসুন, কাছে আসুন। আকাশ অবন্তীর বাহুডোর থেকে নিজেকে ছাড়িয়ে এক লাফে বিছানা থেকে নেমে দাঁড়িয়ে হাঁপাচ্ছে আর রাগীভাবে বলছে, মাথা নষ্ট হয়েছে তোমার? কি যাতা বলছো? এটা কি দেখছো? গুলি করে দেবো, একদম মাথা ঠিক করো। অবন্তী বিছানায় বসে আকাশের দিকে তাকিয়েছিল। আকাশের অবস্থা দেখে হাসতে হাসতে ও শেষ হয়ে যাচ্ছে। অবন্তী হাসতে হাসতে বলে, 100-তে 200 পেয়েছেন, মজা করছিলাম একটু, সরি। দেখলাম আপনার মনে আমাকে নিয়ে খারাপ কিছু আছে কিনা। আপনি সত্যিই খুব ভালো। আকাশ বোবা হয়ে তাকিয়ে আছে আর অবন্তীর হাসি দেখছে। মেয়েরা শত্রুর চেয়েও ডেঞ্জারাস। আচ্ছা আর জ্বালাবো না, এবার শুয়ে পড়ুন। এখন আমিও নিশ্চিন্তে ঘুমোতে পারবো। লাইট অফ করে দিয়েন। টাটা।
অবন্তী অন্যদিকে ফিরে শুয়ে পড়ে। মিটমিট করে হাসছে ও। আকাশ তা বেশ বুঝতে পারছে। আকাশ লাইট অফ করে কিছুক্ষণ সোফায় বসে থাকে। অবন্তী ঘুমালে তারপর বিছানায় উঠে শোয়। তার আগে অবন্তীর গায়ে কাঁথা দিয়ে দেয়, তারপর আকাশও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে অবন্তী আস্তে আস্তে চোখ মেলে তাকায়। তাকিয়ে তো বিশাল বড় এক শক খায়। আকাশ জাস্ট একটা কালো গেঞ্জি পরে জিম করছে, আর মোটা শক্ত বাইসেলফ গুলো দেখা যাচ্ছে। অবন্তীর পিছনে শুয়ে হা করে আকাশকে দেখছে। আকাশ হঠাৎ পিছনে তাকাতেই অবন্তীর চোখ বন্ধ করে ফেলে। আকাশ অবন্তীর দিকে তাকিয়ে আস্তে আস্তে বলে, ঘুমন্ত অবস্থায় ওকে কত মায়াবী লাগে। যাই ফ্রেশ হয়ে আসি। আকাশ চলে যায়। অবন্তী লজ্জায় লাল টমেটো হয়ে আছে। আকাশ ফ্রেশ হয়ে আসলে দেখে অবন্তী উঠে বসে আছে। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। ঘুম হয়েছে ম্যামের? হুম। তাহলে তুমি ফ্রেশ হও, আমি নাস্তা নিয়ে আসি। কোনো সমস্যা হলে তোমার ঘড়িতে অ্যালার্ট অপশনে ক্লিক করো, তাহলেই হবে। আমি জানি, আর আমি নিজের সুরক্ষা নিজেই করতে পারি। আপনি নাস্তা নিয়ে আসেন তাড়াতাড়ি, ক্ষুধা লাগছে অনেক। আচ্ছা। আকাশ নাস্তা আনতে চলে যায়। 20 মিনিট পর বাসায় ফিরে 2বার বেল দেয়, কিন্তু কেউ দরজা খোলে না। আকাশ আবার বেল দেয়, এখনো অবন্তীর দরজা খোলে না। আকাশ দ্রুত এক্সট্রা চাবিটা বের করে দরজা খুলে ভিতরে ঢোকে, আর সাথে সাথেই অবন্তী ওয়াশরুম থেকে বের হয়। আকাশের সামনে অবন্তী ওয়াশরুম থেকে বের হয়। অবন্তী শুধু টয়লেটে নিজেকে জড়িয়ে আছে। আকাশ মোটেও প্রস্তুত ছিল না এই দৃশ্য দেখার জন্য। আকাশকে এভাবে ভিতরে দেখে অবন্তী চিৎকার করার আগেই আকাশ ওর মুখ চেপে ধরে। ভুলেও চিৎকার দিও না, আমি বাইরে যাচ্ছি। ড্রেস পরে আমাকে মেসেজ দিও। আকাশ এটা বলেই বাইরে চলে আসে। অবন্তী পাথরের মতো দাঁড়িয়ে আছে। কি হলো এটা? আকাশ ওকে এভাবে দেখে ফেললো। লজ্জায় শেষ হয়ে যাচ্ছে অবন্তী। ও তাড়াতাড়ি ড্রেস পরে আকাশকে ভিতরে আসতে বলে। আকাশ ভিতরে আসলে অবন্তী একদম আকাশের কাছে এসে ভ্রু কুঁচকে রাগীভাবে তাকিয়ে বলে, আপনি এভাবে ভিতরে ঢুকলেন কেন? এটা কি ঠিক হয়েছে? বেল দিতেন, আমি দরজা খুলতাম। আকাশ অবন্তীর চোখের দিকে তাকিয়ে আছে। অসম্ভব সুন্দর চোখগুলো। অবন্তী আকাশের খুব কাছে। অবন্তীর আকাশকে অন্যরকম লাগছে, কেমন নেশাতর চোখে তাকিয়ে আছে ওর দিকে। অবন্তীর রাগটা পড়ে যায়। ও একটু পিছনে সরে লজ্জাসিক্ত কণ্ঠে বলে, কাজটা ঠিক করেনি, আপনি একটা লুচু। আকাশ হাসি দিয়ে নাস্তা বাড়তে বাড়তে বলে, অনেকগুলো বেল দিয়েছি, কিন্তু তুমি দরজা খোলোনি, তাই ভয়ে আমি এক্সট্রা চাবি দিয়ে ভেতরে ঢুকেছি। আর ঢুকে হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আমি ওয়াশরুমে থাকায় শুনিনি, সরি। আমিও সরি। তাও আপনি লুচু। আকাশ মুস্কি হাসে আর মনে মনে বলে, এবার মিশনটা বোধহয় খুব মজারই হবে। খেতে আসো, বের হতে হবে। হুম। নাস্তা খেতে খেতে অবন্তী আস্তে করে বলে, কিছু দেখেন নাই তো আমার? অবন্তীর হঠাৎ করে এ ধরনের প্রশ্ন শুনে আকাশের কাশি শুরু হয় অনেক। অবন্তী দ্রুত পানি এগিয়ে দেয়। আকাশ পানি খেয়ে শান্ত হয়। অবন্তী মিটমিট করে হাসে। আকাশ খেতে খেতে বলে, তো থাকলে না দেখবো। অবন্তী খুব রাগ হয়, কিন্তু ও কিছু বলতে পারে না, কারণ ওর কি আছে না আছে তা ও নিজে থেকে বলতে পারে না। বিষয়টা লজ্জার। এখন আকাশ মুচকি হাসে অবন্তীকে কথার জালে ফালিয়ে। অবন্তী মনে মনে বলে, আমার কি আছে না আছে পরে বোঝাবো। দাঁড়া তুই, লুচু বেটা। খাওয়া দাওয়া শেষ হলে আকাশ সবকিছু ভুলে মিশনে মন দেয়। ও পার্সোনাল ল্যাপটপটা নিয়ে বসে, সাথে অবন্তীও। এটা হলো এই এলাকার পুরো ম্যাপ। এখানে ডেক। এখন আমাদের বের করতে হবে ওরা আসলে ডেলিভারিটা কোথায় দিচ্ছে, কারণ আজই ডেলিভারি সঠিক গেস না করতে পারলে মিস হয়ে যাবে অবন্তী। আকাশকে বেশ চিন্তিত মনে হচ্ছে। অবন্তীর ও আকাশের হাতে হাত রাখে। কোনো চিন্তা নেই, আমি আছি না। একটা আইডিয়া আছে আমার কাছে। কি আইডিয়া, তাড়াতাড়ি বলো। আপনি আমার বস হয়ে আমার আইডিয়া শুনবেন? অবশ্যই শুনবো, বলো তুমি। ওরা যেসব জায়গায় ডেলিভারি দিতে পারে বলে মনে হয়, আমরা সেই সব জায়গায় আমাদের স্পেশাল সিসি ক্যামেরা লাগিয়ে রাখবো। আর আমরা দুজন থাকবো সেই জায়গায় যেখানে আপনার সবচেয়ে বেশি মনে হবে যে ওরা ডেলিভারি দিতে পারে। আইডিয়াটা কেমন? 100-তে 100, তাহলে এটাই হবে। আপনি কি আমাকে পরীক্ষা করলেন? কি জানি। আকাশ উঠে ওর ব্যাগ থেকে সিসি ক্যামেরাগুলো বের করে। মোট 10টা ক্যামেরা এনে ওরা ল্যাপটপের সাথে কানেক্ট করে নেয়। অবন্তী শিওর হয় যে আকাশ ওকে পরীক্ষা করছে। ও খুশি যে পরীক্ষায় 100-তে 100 পেয়েছে। রাতে এগুলো লাগাবো। ওরা তো মধ্যরাতে ডেলিভারি করবে, আমরা 11টায়
ক্যাম্পগুলো লাগিয়ে দেবো। আচ্ছা, তাহলে এখন ঘুরে আসি চলেন। চট্টগ্রামটা কখনো ঘুরে দেখা হয়নি। আপনার সাথে ঘুরতে যাওয়ার খুব ইচ্ছা ছিল। না করবেন না প্লিজ। অবন্তীর এভাবে মিনতি দেখে আকাশ মুগ্ধ হয়। ও যে কখনোই অবন্তীকে না করতে পারবে না তা অবন্তী জানে না। ওর প্রতি অবন্তীর টান দেখে ও প্রতিনিয়ত মুগ্ধ হচ্ছে আর অবন্তীর প্রতি দুর্বল হচ্ছে। আচ্ছা যাবো, কোথায় যাবে বলো? এখানে একটা বড় মেলা বসেছে, চলেন সেখানে যাই, খুব মজা হবে। তুমি কি সত্যি মিশন এসেছো নাকি ঘুরতে, বলো তো? বলবো না, টপ সিক্রেট। আকাশ হাসে। তুমিও না, যাও রেডি হও। আচ্ছা। অবন্তী খুব খুশি হয় আর রেডি হতে চলে যায়। আকাশ এই ফাঁকে ওর ল্যাপটপ দিয়ে মেলার লোকেশন বের করে সেখানে সব কয়টা সিসি ক্যামেরা হ্যাক করে প্রতিটি জায়গা ভালো করে দেখছে যাতে ওদের কোনো সমস্যা না হয়। কিছুক্ষণ পর অবন্তী বের হয়ে আসে। চলুন যাওয়া যাক। আকাশ ল্যাপটপ থেকে মাথা উঠিয়ে অবন্তীর দিকে তাকিয়ে থ হয়ে যায়। খুব সিম্পল ভাবে অবন্তী সেজেছে, কিন্তু অসম্ভব সুন্দর লাগছে ওকে। অবন্তী লজ্জাসিক্ত কণ্ঠে বলে, শুধু কি আমাকেই দেখবেন নাকি যাবেন? না না, মানে চলো। আকাশ অবন্তীকে নিয়ে নিচে এসে বাইকে করে মেলার দিকে যাচ্ছে। অবন্তী খুব শক্ত করে আকাশকে পেছন থেকে ধরে আছে, কিন্তু আকাশ নর্মাল মোডে আস্তে আস্তে চালাচ্ছে। আকাশ মুচকি হাসে অবন্তীর কাণ্ড দেখে। বাইক পার্ক করে ওরা ভিতরে যায়। অবন্তীর চোখে মুখে অনেক খুশির ছাপ। আকাশের অনেক ভালো লাগছে অবন্তীকে হাসি খুশি দেখে। কিছু কিনতে ইচ্ছে হলে বইলো, কিনে দেবো। চুড়ি কিনবো। আচ্ছা আসো। আকাশ অবন্তীকে নিয়ে চুড়ির দোকানে যায়। অবন্তী অন্য মেয়েদের সাথে চুড়ি কিনছে। অবন্তী চুড়ি কিনতে ব্যস্ত থাকায় আকাশ অন্য সাইডে একটা দোকানে নজর যায়। গলার হার বিক্রি করছে। আকাশ সেখানে গিয়ে কিছু হার বা লকেট দেখছে। অনেকক্ষণ পর একটা লকেট ওর খুব পছন্দ হয়। আকাশ সেটা কিনে। দোকানদার ওলা বলে, ভাই আপনার নজর আছে বলতে হবে, সবচেয়ে সুন্দর আর ভালোটা নিছেন। আকাশ দোকানদারওয়ালাকে 100 টাকা বাড়িয়ে দিয়ে লকেটটা কিনে বক্সের ভিতর লকেটটা দেখছে ও। অবন্তীর জন্য কিনেছে এটা হঠাৎই। এটা কার জন্য? আকাশ দ্রুত লকেটটা পকেটে ভরে ফেলে। কোনটা, কার জন্য? লকেটটা। কবে কার জন্য? বলেন না। আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তাকে এই লকেটটা পরে দেবো, তাই কিনলাম। আকাশের কথা শুনে অবন্তী খুব হাসছে। আপনি ভালোবাসতে পারেন? আপনি যে আখরু, আপনি আবার কাকে ভালোবাসবেন? ওইসে সময় হলে জানবা। চুড়ি কিনেছো? হুম, এই যে লাল নীল সাদা চুড়ি। বাহ। চলেন না, নাগরদোলায় উঠি, খুব মজা হবে। আচ্ছা চলো। এরপর আকাশ অবন্তীকে নিয়ে নাগরদোলায় ওঠে। নৌকায় ওঠে, অনেক ধরনের খাবার খায়, অনেক জায়গায় ঘুরে, অনেক মজা করে দুপুরের দিকে ওরা বাসায় ফিরে। অবন্তী বাসায় এসে বলে, সত্যি এইরকম মজা আমি আগে কখনো করিনি। আমি এখন মিশনের কথা ভাবছি, নিজেকে প্রস্তুত করো, আজ রাতে অনেক কাজ আছে। ওকে। রাত 11টা। আকাশ আর অবন্তী রেডি মিশনের জন্য। ওরা সবকিছু নিয়ে বেরিয়ে পড়ে। ওরা প্রথমে ওদের টার্গেট করা জায়গাগুলো খুব সাবধানে সিসি ক্যামেরা সেট করে। তারপর আকাশের ধারণা করা একটা জায়গায় ওরা লুকিয়ে বসে থাকে। ওদের জায়গা সহ মোট 10টা জায়গায় সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। ক্যামেরাগুলো খুব ছোট, তাই সহজে কারো নজরে আসবে না। ওরা দুজন মিলে ল্যাপটপে মনিটরিং করছে। দেখতে দেখতে রাত 1টা বাজে। অবন্তী বলে ওঠে, 1টা বেজে গেল, বাট কাউকেই তো দেখছি না। ওরা কি জেনে গেল নাকি আমাদের কথা? না, এটা পসিবল, ইম্পসিবল। ধৈর্য ধরো, ওরা আজ ধরা খাবেই। এই যে দেখো। অবন্তী দ্রুত ল্যাপটপে তাকায়। ওদের প্রতিটি সিসি ক্যামেরা দিয়ে একটা সাদা মাইক্রো পার হয়ে যাচ্ছে। ঠিক ওরা যেখানে আছে সেখানে এসেই মাইক্রোটা থামে। অবন্তী আকাশের দিকে তাকায়। আকাশ একটু ভাব নিচ্ছে। অবন্তী বলে, হয়েছে, ভাব নিতে হবে না, আসেন দেখি ওরা কি করে। হুম। আকাশ আর অবন্তী বাইনোকুলার দিয়ে দেখছে। ওরা দেখে একটা লোক মাইক্রো থেকে বের হয়। সে তার পকেট থেকে ফোনটা বের করে মেসেজ করে ফোনটা আবার পকেটে রাখে। আকাশ অবন্তীকে বলে, তুমি এখানে থাকো, কোথাও যাবে না আমার আদেশ ছাড়া। আমি যাবো আর আসবো। মানে? মানে কি? কই যাবেন আপনি? এই ট্র্যাকারটা গাড়িতে লাগাতে হবে। আমরা গাড়ির পিছনে যেতে পারবো না, কারণ আমার মনে হয় না এত সহজেই গাড়ি এত দামি ড্রাগস নিয়ে যাবে। ব্যাকআপ অবশ্যই সাথে আছে।
তুমি জাস্ট বসো, আমি এটা লাগিয়ে আসছি। ওকে, শুনুন, বলো। সাবধানে। আকাশ অবন্তীর দিকে তাকিয়ে মুস্কি হাসে। ট্র্যাকারটা হাতে নিয়ে আগে আশেপাশে সব দেখে নেয়। এই বাইনোকুলার কোনো সাধারণ বাইনোকুলার না, এটা দিয়ে হিউম্যান ডিটেক্ট করা যায়। আকাশ অবন্তীকে ইশারা দিয়ে আস্তে আস্তে বসে, হামাগুড়ি দিয়ে গাড়ির কাছে যাচ্ছে। একদম নিঃশব্দে গাড়ির কাছে পৌঁছায়। গাড়ির ঠিক নিচে ট্র্যাকারটা লাগায় ও, যাতে কেউ খুঁজে না পায়। লাগিয়ে আবার দ্রুতই চলে আসে। অবন্তীর মন শান্ত হয়। আকাশ আসা মাত্রই আকাশ থেকে অনেক বড় বড় হাইড্রেট ড্রোন এই লোকটার কাছে একে একে বক্স নিয়ে আসতে থাকে। লোকটা বক্সগুলো একে একে ড্রোন থেকে নামিয়ে গাড়িতে লোড করেছে। আকাশ আর অবন্তী সব দেখছে দূর থেকে। আকাশ দ্রুত লক্ষ্য করে একটা ড্রোন চারদিকে রাউন্ড দিচ্ছে। আকাশ দ্রুত ওর জ্যাকেট থেকে একটা কালো ব্যাগ বের করে আর সেটা থেকে একটা হাইড্রেট কাপড় বের করে অবন্তীকে একদম কাছে টেনে ওদের উপর দিয়ে দেয়। এখন উপর থেকে দেখলে মনে হবে এখানে কেউ নেই, কারণ কাপড়টা তার আশেপাশে সবকিছুর সাথে মিশে গিয়েছে। অবন্তী একদম আকাশের কাছে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। আমাদের উপরে একটা ড্রোন আছে, এই ড্রোনে বিল্ড ইন মেশিন গান আছে, আমাদের দেখতে পেলে ঝাঁঝরা করে ফেলবে। অবন্তীর এই কথা শুনে আকাশ ওর দুই বাহু ধরে শক্ত করে জড়িয়ে ধরে। আকাশ ওর ঘড়িতে বাইরের সব দেখছে। মোট 50 বার 60টা ড্রোন ডেলিভারি দেয়। ডেলিভারি শেষে মাইক্রোটা চলে যায় আর একটা ড্রোন সেই মাইক্রোর সাথেই যায় আর একটা ওই জায়গায় রাউন্ড দিতে থাকে। আকাশ যদি ট্র্যাকারটা না লাগাতো তাহলে সব শেষ হয়ে যেত। রাত 3টা বাজে আকাশ আর অবন্তী বের হয়। সত্যি আপনার তুলনা হয় না, এত বুদ্ধি রাখেন কই? মাথায় রাখি। তাড়াতাড়ি চলো, বাসে যেতে হবে, মাইক্রোটা কই গিয়েছে দেখতে হবে। আচ্ছা চলুন। অবন্তীকে নিয়ে দ্রুত বাসায় আসি। এসে ল্যাপটপে মাইক্রোর লোকেশন দেখি। অবন্তীও পাশে বসে আছে। লোকেশন অনুযায়ী মাইক্রোটা হাই হিল প্যালেসে গিয়েছি। ওদের সার্ভারে সার্চ দিয়ে হাই হিল প্যালেসের সব ডিটেলস বের করে। এরপর সব ইনফরমেশন অ্যানালাইসিস করে ওদের সিক্রেট বেসে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর কমান্ডার মোশাররফ হোসেন এর ভিডিও কল আসে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। গেট জব এজেন্ট শাটডাউন। হ্যাঁ রেড রোজ, তোমরা পেরেছো। হাই হিল পার্সেলের মালিক একজন শিল্পপতি, তার নাম হলো রাহুল রয়। তার ওখানে কাল একটা পার্টি আছে। আমি তোমাদের সেইখানে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। বাকি কাজ তোমাদের হাতে। ওকে স্যার। গুড লাক তোমাদের। কল কেটে যায়। আকাশ ল্যাপটপ অফ করে বিছানায় শুয়ে পড়ে। অবন্তী কিছু বুঝতে পারল না। ও বলে, ক্লান্ত লাগছে? ফ্রেশ হয়ে আসুন, আজ আমি আপনাকে কফি বানিয়ে খাওয়াবো, ক্লান্তি সব চলে যাবে। আকাশ উঠে বসে অবন্তীর দিকে তাকায়। ওর মুখে সব সময় মন মাতানো একটা হাসি থাকে। আকাশের খুব ভালো লাগে। এই হাসিটা ওর সব চিন্তা চলে যায়। ফ্রেশ হয়ে আসে, অবন্তীও ফ্রেশ হয়ে আসে। এসে আকাশের জন্য কফি বানায়। আকাশ ল্যাপটপে রাহুল রয়ের অনেক ইনফরমেশন অ্যানালাইসিস করছিল। অবন্তী এসে বলে, আপনার কফি। আকাশ ল্যাপটপটা পাশে রেখে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় আর অবন্তীর হাতটা ধরে। অবন্তী ঘটনার আকস্মিকতায় কেঁপে ওঠে। ও কিছু বুঝে ওঠার আগেই আকাশ ওকে নিয়ে বারান্দায় যায়। বারান্দায় দুটো চেয়ার আছে। আকাশ একটায় বসে পড়ে। অবন্তী দাঁড়িয়ে আছে। কি হলো, বসো। অবন্তী চুপচাপ আকাশের পাশে বসে। আকাশ হাসি দিয়ে কফির মগে চুমুক দেয়। অনেক ভালো হয়েছে, এত ভালো কফি আগে কখনো খাইনি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর কফি বানানোর জন্য। অবন্তী লজ্জাসিক্ত হয়ে কফি খাচ্ছে। আকাশ আর চোখে ওকে দেখছে। লজ্জায় বেশ লাগছে অবন্তীকে। আকাশের অন্যরকম এক অনুভূতি কাজ করছে অবন্তীর ওপর। কালকে তোমাকে নিয়ে শপিংয়ে যাব, রেডি থেকো। মুহূর্তেই অবন্তী খুব খুশি হয়ে ওঠে। সত্যি? কিন্তু কেন? পার্টিতে যেতে হবে যে। ও হ্যাঁ, তাহলে আমি অনেক কিছু কিনবো। আচ্ছা কিন্ন। আকাশ আর অবন্তী চুপচাপ বসে কফি খাচ্ছে। ব্যস্ত শহরটা এখন গভীর নিদ্রায় আচ্ছন্ন, কিন্তু দুটি অবুঝ অশান্ত মন জাগ্রত এই ব্যস্ত শহরের রাতের প্রহরে। কাউকে পছন্দ করো? অবন্তী চমকে ওঠে আকাশের প্রশ্নে, তাও নিজেকে সামলে বলে, করি, খুব পছন্দ করি। শুধু পছন্দ না, ভালোবাসি অনেক। আকাশ অবন্তীর উত্তর শুনে ভয় পেয়ে যায়। তাহলে কি অবন্তীর জীবনে অন্য কেউ আছে? কে হতে পারে সেই সৌভাগ্যবান? কে সে? বলবো না, তবে একটা ক্লু দিতে পারি। কি ক্লু, বলো তাড়াতাড়ি। আস্তে আস্তে। বলো তো।
ক্লুটা হলো তার সাথে আমি একটা মিশনে এসেছি। বলেই অবন্তী আকাশের খালি কফির মগটা আর সাথে ওরটাও নিয়ে রুমে চলে আসে। আকাশ বোকার মতো বসে বসে ভাবছে, তার সাথে আমি একটা মিশন এসেছি, ও তো আমার সাথে মিশন এসেছে, তার মানে সেই ছেলে আমি। আকাশ বাকরুদ্ধ হয়ে গিয়েছে। ওর বিশ্বাস হচ্ছে না অবন্তী হয়তো মজা করছে, তবে সত্যি হলে ব্যাপারটা খুব ভালো হবে, কারণ অবন্তীকে যে আকাশ অনেক ভালোবাসে। আকাশ কিছুক্ষণ ভেবে ভিতরে আসে, এসে অবন্তীর সাথে কথা বলতে চায়, কিন্তু ও দেখে অবন্তী ঘুমিয়ে গিয়েছে। আকাশ আস্তে আস্তে অবন্তীর কাছে যায়। অবন্তী বিছানায় ডান পাশে ডান দিক হয়ে শুয়ে আছে। পাশের ছোট্ট টেবিলে ল্যাম্পটা জ্বলছে, সেটার আলোতে অবন্তীর মায়াবী মুখখানা বেশ লাগছে। আকাশ নিজেকে সামলাতে না পেরে অবন্তীর কাছে গিয়ে ফ্লোরে বসে। ও অবন্তীর খুব কাছে। ও কিছু না ভেবেই অবন্তীর মাথায় হাত বুলিয়ে দেয় আর আস্তে আস্তে বলে, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার কিচ্ছু হতে দেবো না, সারা জীবন তোমার পাশে থাকবো, শুধু তুমি একবার হ্যাঁ বইলো। হঠাৎই অবন্তী আকাশের হাতটা শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে। আকাশ অবন্তীর আরো কাছে চলে আসে। অবন্তীর মিষ্টি গোলাপি ঠোঁটটা যেন আকাশকে বড্ড টানছে। খুব ইচ্ছে হচ্ছে একটু ছুঁয়ে দিতে, কিন্তু অবন্তী জানতে পারলে খুব খারাপ হবে, সেই ভয়টাও কাজ করছে। কিন্তু আকাশ যেন অবন্তীর ঘুরে পড়ে যাচ্ছে। শুধু একবার একটু স্পর্শ করতে চায় আকাশ। অবন্তী একটু নড়ে চড়ে সুযোগটা আরো কয়েক গুণ বাড়িয়ে দেয়। এখন মনে হচ্ছে অবন্তীর মিষ্টি ঠোঁটগুলোই যেন আকাশের পরশ চায়। আকাশ আস্তে আস্তে অবন্তীর আরো কাছে এগিয়ে যায়, একদম কাছে। আকাশের গরম নিঃশ্বাস অবন্তীর মুখের উপর পড়ছে। অবন্তী বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। আকাশ অবন্তীর দিকে তাকিয়ে আছে। ও আস্তে করে ওর পরশ অবন্তীর দিকে দেয়, তবে ঠোঁটে না, কপালে। আকাশ চায় না অনাকাঙ্ক্ষিত কিছু ও করুক, যার দরুন অবন্তী ওকে খারাপ ভাবুক। অবন্তীর কপালে গভীর এক চুমু এঁকে দিয়ে আকাশ বিছানায় এসে শুয়ে পড়ে। আকাশের ডান দিকে ফিরে শুয়েছিল। অবন্তীর খোলা চুলগুলো দেখছিল। পেছন থেকে ওরা কত কাছে, আবার কত দূরে। হঠাৎই যা হলো আকাশ মোটেও তা ভাবেনি। আকাশ যখন অবন্তীর খেয়ালে বিভোর, তখন হঠাৎই অবন্তী আকাশের দিকে ফিরে ওর বুকের মাঝে ঢুকে আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে। ঘুমিয়ে আছে। আকাশ মুহূর্তেই পাথর হয়ে গিয়েছে। কি হলো এটা? যেন মনে হলো অবন্তী ইচ্ছে করেই এরকমটা করেছে। আকাশ কিছুক্ষণ পর স্বাভাবিক হয়। ও আরো কিছু না ভেবে অবন্তীকে নিজের সাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকে। এদিকে আমাদের দুষ্ট অবন্তী, যে কিনা এখনো ঘুমোয়নি, সে আকাশকে জড়িয়ে ধরে মনে মনে বলছে, হায় রে আমার মহাপুরুষ রে, একটা পাপ্পি দিলে কি এমন হতো? আমি তো ঘুমিয়েই ছিলাম, তাই না? ব্যাটা মেয়েদের মতো বুক ফাটে তবু মুখ ফোটে না। আমাকে সরাসরি বললেই তো হয় যে আমাকে ভালোবাসে। আসছে আমাকে বাঁচাতে উনি। আমি বাঁচাবো আপনাকে, আমার একমাত্র কলিজা আপনি। সেই প্রথম দিন থেকে আপনাকে ভালোবাসি, বোঝেন না কিছু, পোকা একটা। নিঃশব্দে ভালোবাসা মিশ্রিত রাগটা ছেড়ে অবন্তীও ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে আকাশ আগে আগেই উঠে ফ্রেশ হয়ে নাস্তা নিয়ে আসে। অবন্তীও উঠে ফ্রেশ হয়ে ওরা একসাথে নাস্তা করে। এরপর শপিংয়ে চলে যায়। আকাশ ব্ল্যাক স্যুট আর প্যান্ট কিনে, আর অবন্তী ব্ল্যাক গাউন সাথে ম্যাচিং অর্নামেন্টস। এরপর ওরা বাসায় চলে আসে। বাসায় আসতে আসতে দুপুর হয়ে যায়। বাইরে থেকে খাওয়া দাওয়া শেষ করেই এসেছে ওরা। সন্ধ্যার পর পার্টি শুরু। আকাশ আর অবন্তী রেডি হতে থাকে। আকাশ তাড়াতাড়ি রেডি হয়ে বসে আছে আর অবন্তীকে দেখছে। অবন্তী এত সুন্দর করে সাজছে যে আকাশ মুগ্ধ হয়ে শুধু ওকে দেখছে, যেন চোখই ফিরাতে পারছে না। অবন্তী সম্পূর্ণ সেজে আকাশের কাছে আসে। কেমন লাগছে আমাকে? পৃথিবীর সবচেয়ে সুন্দরী লাগছে তোমাকে, অন্তত আমার চোখে। অবন্তী লজ্জায় লাল হয়ে যাচ্ছে। আকাশ হাসি দিয়ে বলে, একটু দাঁড়াও, তোমার জন্য একটা গিফট আছে। আকাশ সেই লকেটটা নিয়ে আসে আর অবন্তীকে নিজ হাতে যত্ন করে পরিয়ে দেয়। অবন্তী অবাক হয়ে যায়। ও অবাক কণ্ঠে বলে, এটা আমাকে পড়ালেন? লকেটটা যার জন্য কিনেছি ঠিক তাকেই পরিয়েছি, দেখো কত মানে এসে তোমাকে। অবন্তীর চোখ ছলছল করছে। আকাশ এক প্রকার অবন্তীকে বুঝিয়ে দিল যে ও ওকে ভালোবাসে, কিন্তু অবন্তী চায় আকাশ ওকে নিজ মুখে বলুক। তো এবার যাওয়া যাক। চলে। আকাশ অবন্তীকে নিয়ে বাইকে করে পার্টিতে চলে আসে। গেটে স্ক্যানার দিয়ে ওদের ফেস স্ক্যান করা হয়, তার মানে বোঝাই যাচ্ছে এখানে সিকিউরিটি অনেক হাই। ওদের ফেস ইনফরমেশন ম্যাচিং হলে ওদের ভিতরে যাওয়ার পারমিশন দেওয়া হয়। এরপর ওদের ফুল বডি স্ক্যান করা হয়। অবন্তী খুব ভয় ছিল,
কারণ আকাশের সাথে সবসময় একটা আর্মস থাকে, কিন্তু বডি স্কিনে সেটা ধরা পড়েনি। এরপর ওরা অ্যাক্সেস পেলে ভিতরের পার্টিতে চলে আসে। ওরা ভিতরে ঢুকলে সবাই ওদের দিকে তাকিয়ে থাকে, কারণ দুজনকেই অসম্ভব সুন্দর লাগছে। আকাশ অবন্তীকে বলে, মনে আছে তো সব? হ্যাঁ। ওরা একটু ঘোরাঘুরি করার পরেই যার অপেক্ষায় ওরা ছিল সে নিজেই ওদের কাছে চলে আসে। হ্যালো জেন্টলম্যান অ্যান্ড বিউটিফুল লেডি, আপনাদের সাথে পরিচিত হতে পারি? অবশ্যই মিস্টার রাহুল রয়, আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। আমি রিহান খান, আর শি ইজ মাই বিউটিফুল ওয়াইফ সুমাইয়া। হ্যালো মিস্টার রাহুল রয়, হাউ আর ইউ? আই এম গ্রেট অ্যাকচুয়ালি, আপনাকে দেখে আরও বেশি ভালো লাগছে। ও রিয়েলি? থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। তো মিস্টার রেহান, আপনি কি করছেন? আর দীপ কোম্পানির অ্যাডমিন আমি। ও, নতুন কোম্পানি বোধ হয়। জি। গ্রেট, তাহলে আপনি ড্রিঙ্কস এনজয় করুন। আমি আপনার ওয়াইফকে আমার প্যালেসটা ঘুরিয়ে দেখাই, যদি কিছু মনে না করেন। অবশ্যই। থ্যাঙ্কস। তাহলে আসুন মিস সুমাইয়া, চলুন আপনাকে আমার প্যালেসটা দেখাই। জি চলুন। রাহুল রয় আকাশের প্ল্যান মতোই কাজটা করছে। অবন্তী আর রাহুল রয় চলে গেল আকাশে আর ওর ফোন দিয়ে পুরো প্যালেসের সিস্টেমকে হ্যাক করে ফেলে। প্রতিটি সিসি ক্যামেরা অ্যাক্সেস এখন ওর কাছে। আকাশ বারে বসে সব দেখছে। এদিকে অবন্তীকে রাহুল রয় বলছে, আপনি আমার দেখা সবচেয়ে সুন্দরী মেয়ে। সত্যি রেহান খান অনেক লাকি আপনাকে পেয়ে। একটু বেশিই বলছেন। আমার ইচ্ছে ছিল আপনার মতো সো রিচ বিলিনিয়রকে বিয়ে করব, বাট কপালে ছিল না। সো স্যাড, সো স্যাড। আমি কিন্তু এখনো আনম্যারিড, চাইলে। কি যে বলে না। আচ্ছা, একটা কল দেওয়া যাবে? আমার একজনকে কল দেওয়ার কথা ছিল, বাট ফোনটা তো রিহানের কাছে। অবশ্যই, নিন নিন, কল দিন। অবন্তী খুব মিষ্টি একটা হাসি দিয়ে রাহুল রয়ের ফোন নেয় আর বলে, লকটা? ও হ্যাঁ, শিওর। রাহুল রয় তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোনটা আনলক করে অবন্তীকে দেয়। অবন্তীর আঙুলে থাকা হাইটেক রিংটি রাহুল রয়ের ফিঙ্গারপ্রিন্টে স্ক্যান করে, সেভ করে ফেলে। এরপর অবন্তী আকাশকে কল দেয়, আর সাথে সাথে আকাশ ওর ফোন দিয়ে রাহুল রয়ের ফোন হ্যাক করতে শুরু করে। অবন্তী কথা বলার মতো অভিনয় করতে থাকে যতক্ষণ না সিস্টেম হ্যাক হচ্ছে। আকাশ 2 মিনিটেই হ্যাক করতে সক্ষম হয়। কাজ শেষ। অবন্তী ফোন কেটে দেয় আর রাহুল রয়কে ফোন দিয়ে বলে, আমার একটা ফ্রেন্ডও ভুলে যায় অনেক কিছু, তাই ওকে একটা জিনিস মনে করিয়ে দিলাম। ও, নো প্রবলেম, চলুন আমরা ওদিকে যাই। অবশ্যই। এরই মধ্যে আকাশ চলে আসে। মিস্টার রাহুল রায়, সুমাইয়াকে যে একটু দরকার ছিল, আমার একটা কলিগের সাথে পরিচয় করে দেবো। ওহো, শিওর শিওর, নাইস টু মিট ইউ মিস বিউটিফুল লেডি। আবার দেখা হবে। অবশ্যই। এরপর আকাশ অবন্তীকে নিয়ে পার্টির মাঝে চলে আসে আর সবার সাথে নাচে গানে মেতে ওঠে। আকাশ অবন্তীকে কাছে টেনে বলে, তোমাকে ছাড়া কিছুই করতে পারতাম না, থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য সব পারি আমি। অবন্তী, বলে ভালো কি? কিছু না, পরে বলবো, এখন চলো যাই। আচ্ছা। আকাশ আর অবন্তী চলে আসে পার্টি থেকে বাইক নিয়ে সোজা বাসায়। এসে ল্যাপটপে অবন্তীর সব ইনফরমেশন কপি করে প্লাস আকাশের ফোনের সব ইনফরমেশন কপি করে একটা চিপে লোড করে। এরপর দ্রুত সব গুছিয়ে রওনা হয় ঢাকার উদ্দেশ্যে। অবন্তী কিছু বুঝতে পারছে না। ওরা রাত 2টায় ঢাকায় চলে আসে। অবন্তী বাইক থেকে নেমে বলে, এটা কি হলো? এভাবে চলে আসলেন যে? দেখবে কেন আসছি? হ্যাঁ। এ দেখো। আকাশ ওর ফোন বের করে। অবন্তী আকাশের ফোনে দেখে ওরা যে বাসায় ছিল সেখানে কিছু লোক বন্দুক হাতে ওদের তন্ন তন্ন করে খুঁজছে। আকাশ আসার সময় আইপি ক্যামেরা লাগিয়ে দিয়ে এসেছিল, তাই সেটা রেকর্ড হয়েছে ওদের যাওয়ার পরের দৃশ্য। অবন্তী এসব দেখে বলে, তাহলে ওরা আমাদের সম্পর্কে জেনে গিয়েছে? হ্যাঁ, আবার না, কারণ রাহুল রয় এতটা বোকা না। সে আমাদের ইনফরমেশন অ্যানালাইজ করে হয়তো ফেক কিছু পেয়েছে, তাই আমাদের খুঁজতে লোক পাঠিয়েছে। আমি জানতাম এমন কিছু একটা হবে, তাই তাড়াতাড়ি চলে এসেছি। তাহলে রাহুল রয় কি আমাদের চিনে ফেললো? এখনো না, ও বুঝতেই পারবে না আমরা আসলে কি করছি, কারণ আমি চুপচাপ এক জায়গায় বসেছিলাম আর তুমি তো রাহুল রয়ের কাছেই ছিলে, সো কোনো চিন্তা নেই।
উফ, ভালো লাগে না। যাও তুমি তোমার বাসে যাও, আর আমি আমার কাল দেখবো। আচ্ছা। আকাশ আর অবন্তী যে যার বাসায় আসে। আকাশের বাবা মা খুব খুশি হয় ছেলেকে আবার দেখে। আকাশ বাবা মার সাথে একটু কথা বলে দ্রুত ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসে পড়ে। রাহুল রয়ের ফোনের ফুল সিস্টেম আকাশ ওর ল্যাপটপে সেট করে। রাহুল রয় এখন তার ফোন দিয়ে যাই করবে আকাশ জানতে এবং দেখতে পারবে। আকাশ সিকিউরিটি লক খোলার জন্য রাহুল রয়ের ফিঙ্গারপ্রিন্ট দেয়, যেটা অবন্তী পার্টিতে নিয়েছিল। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সাথে সাথেই আকাশ রাহুল রয়ের ফোনের অ্যাক্সেস পেয়ে যায়। ওর রাহুল রয়ের ফোনের সকল মেসেজ এবং ফোন কলস খুব মনোযোগ সহকারে চেক করতে থাকে। আকাশ মূলত গত বৃহস্পতিবার রাতে 11টা থেকে 5টা পর্যন্ত রাহুল রয় কার কার সাথে কথা বলেছে, কতগুলো কথা বলেছে, কি কথা বলেছে এসবই বের করছে। অনেক ইনভেস্টিগেশন করে শেষমেশ আকাশ ওর কাঙ্ক্ষিত কল রেকর্ডিং পেয়ে যায়, যেখানে রাহুল রয় জাপানিজ ভাষায় চিংম্যাংচো এর সাথে কথা বলছে। আকাশ সেই নাম্বার ট্র্যাক করে লোকেশন বের করে ফেলে। চিংম্যাংকে এবার কেউ বাঁচাতে পারবে না। আমি আসছি, খুব তাড়াতাড়ি আসছি। এত কিছু করতে করতে সকাল 5টা বেজে যায়। আকাশ আর না পেরে ঘুমিয়ে পড়ে। আকাশের আম্মুর ডাকে ঘুম ভাঙে। বাবা ওঠ, নাস্তা করবি না? কয়টা বাজে জানিস? কয়টা? 12:30 বাজে, ওঠ। আকাশ এক লাফে উঠে বসে আর মাকে দ্রুত বলে, তুমি আমাকে এখন ডাকতেছো? আরো আগে ডাকবে না? সিট লেট হয়ে গেল, আমার এক্ষুনি যেতে হবে। নাস্তা খাবি না? অফিসে খাবো না, এখন ফ্রেশ হতে হবে, তুমি যাও। আচ্ছা। আকাশ ওর ফোন চেক করে দেখে অবন্তীর অনেক কল আর মেসেজ। আকাশ অবন্তীকে রিপ্লাই দেয়, আমি আসছি, ঘুমিয়েছিলাম, সরি। রিপ্লাই দিয়ে দ্রুত ফ্রেশ হয়ে নিজেকে রেডি করে বাইক নিয়ে ওদের সিক্রেট বেসে চলে আসে। সিক্রেট বেসে এসে আকাশ সোজা কমান্ডার মোশাররফ হোসেনের কাছে যায়। ভিতরে ঢুকে দেখে অবন্তী আর নাফিস বসে আছেন। আসসালামু আলাইকুম স্যার। তোমার অপেক্ষায় ছিলাম। সরি স্যার, ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেল। কোনো সমস্যা নেই, আমি জানি তুমি এসে রাতে কাজ করেছো। এখন বলো কি কি জানলে। আকাশ অবন্তী আর নাফিসের মাঝের খালি চেয়ারটায় বসে। নাফিস আর অবন্তী আকাশের কথা শোনার অপেক্ষায় আছে। আকাশ ওর ল্যাপটপ বের করে বলতে শুরু করে, চিং ম্যাক্সো এখন মেক্সিকোতে, সেখানে শহর থেকে অনেক দূরে একটা জায়গায় সে আছে। আমি নিশ্চিত সে সুপার হাইটেক সিকিউরিটি নিয়ে সেখানে আছে। সাব্বাস সেরন, সাব্বাস, জাস্ট ফাইন্ড অফ ইউ। আমি জানতাম তুমি কালপ্রিটটাকে বের করবেই। এখন পরের প্ল্যান কি তোমার? স্যার আমি কাল রাতে 2টার ফ্লাইটে মেক্সিকো যাচ্ছি, সেখানে গিয়ে বাকি প্ল্যান করব। নাফিস বলে ওঠে, বস আপনি একা যাবেন? আপনি একা যাবেন? হ্যাঁ, কারণ ওখানে অনেক রিস্ক, আমি কাউকে ঝামেলায় ফেলতে চাই না। বস এ হয় না, আমি আপনার সাথে যাব। আমিও যাব। না না, কাউকে যেতে হবে না। অবন্তী অসহায়ভাবে মোশাররফ হোসেনের দিকে তাকায়। তিনি হাসি দিয়ে বলেন, সেটাও আমি কখনো তোমাকে একা যেতে দেব না। নাসিবকে না নিলেও এজেন্ট রেড রোজকে তোমার সাথে নিতেই হবে। না স্যার প্লিজ, আমি চাই না ওর কিছু হোক, আমি একাই পারবো। আমার যা খুশি হোক, আমি আপনার সাথেই থাকবো। আমাকে নিতেই হবে। আকাশ অবাক হয়ে তাকিয়ে আছে। ও বুঝতে পারছে অবন্তী ওর জন্য খুব চিন্তা করছে, কিন্তু ও চায় না অবন্তীর কিছু হোক। মোশাররফ হোসেন বলেন, এজেন্ট রেড রোজ আর নাসিব, তোমরা বাইরে যাও, আমি ডাকের সাথে একান্তই কথা বলতে চাই। অবন্তী আর নাফিস বাইরে চলে আসে। কমান্ডার মোশাররফ হোসেন বলেন, অবন্তী আমার মেয়ের মতোই, তোমার চেয়ে ওর চিন্তা আমার অনেক বেশি। কিন্তু কিন্তু কি স্যার? আমি যেমন তোমাকে নিয়ে চিন্তা আর ভয়ে থাকি, আমার চেয়ে হয়তো কয়েক গুণ বেশি চিন্তা আর ভয়ে থাকে অবন্তী। তোমাকে আজ একটা সত্যি কথা বলি, তুমি এক মিশনে একাই যেতে, কিন্তু অবন্তীর অনেক রিকোয়েস্টে আমি ওকে তোমার সাথে যাওয়ার ব্যবস্থা করেছি। কারণ ও তোমাকে নিয়ে অনেক চিন্তা করে, আর কেন করে তা তুমি ভালো করেই জানো। সো মিশন যখন ওকে নিয়েই শুরু করেছো, শেষটা ওকে নিয়েই করতে হবে। কমান্ডার মোশাররফ হোসেন বলেন। আকাশ বাকরুদ্ধ হয়ে আছে। অবন্তী ভিতরে ভিতরে এত কিছু করেছে ও ভাবতেই পারছে না। আকাশকে বাঁচানোর জন্য অবন্তী নিজের জীবনের পরোয়া করেনি। ঠিক আছে স্যার, আমি ওকে নিয়েই যাব। গুড, তাহলে প্রস্তুতি নাও মেক্সিকো যাওয়ার। ওকে স্যার। আকাশ কমান্ডার মোশাররফ হোসেনকে বিদায় দিয়ে বাইরে আসে। বাইরে নাফিস আর অবন্তী ওর জন্য অপেক্ষা করছিল। আকাশ বের হলেই অবন্তী ওর কাছে দৌড়ে আসে। আমি যাচ্ছি তো স্যার। যাচ্ছেন। ইয়ে!
আর নাফিস, তুই এর একটা খেয়াল রাখিস। আচ্ছা। অবন্তী, আমার সাথে আসো, কিছু কথা আছে। ওকে স্যার। আকাশ নাফিসকে বিদায় দিয়ে অবন্তীকে নিয়ে বাইরে এসে বাইকে করে 300 ফিট চলে আসে। অবন্তী কিছু বুঝতে পারছে না। আকাশ আর অবন্তী একসাথে একটা জায়গায় বসে। আমার সাথে কেন যেতে চাচ্ছ? মেক্সিকো ঘুরে দেখবো তাই। আমি যে মিশনে যাচ্ছি তা জানো না তুমি? জানি। আমিও আপনার সাথে যাব, আপনার সাথে থাকবো। কেন? জানি না, জাস্ট থাকবো। অনেক চিন্তা করো আমাকে নিয়ে, অনেক ভয় হয় আমাকে নিয়ে, তাই না? কি জানি, বলতে পারি না। অনেক ভালোবাসো আমাকে, তাই না? একটুও না। তাই তো নিজ থেকেই স্যারকে বলে আমার সাথে মিশনে এসেছো। কি স্যার আপনাকে সব বলে দিছে? হ্যাঁ। স্যারের খবর আছে, আমি না করেছিলাম বলতে। ভালো করেছে। বলো তো, তুমি আমাকে এখনো ভালোবাসো না? জানি না। বলেই অবন্তী উঠে দাঁড়িয়ে সামনে যেতে নেয়। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেকটাই বেশি। অবন্তী থমকে যায়। ঝড়ো হাওয়া ওকে স্পর্শ করে চলে যাচ্ছে। অবন্তীর বিশ্বাস হচ্ছে না আকাশ ওকে ভালোবাসে, সেটা নিজ মুখে বলছে। অবন্তীর প্রতিটি শীত দ্বারাই যেন অন্যরকম এক শিহরণ দিচ্ছে। আকাশ আস্তে করে উঠে অবন্তীর কাছে আসে, ওকে পিছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ এনে আস্তে করে বলে, তোমাকে খুব ভালোবাসি, যতটা অন্য কেউ পারবে না ঠিক ততটা ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। অবন্তীর চোখ দিয়ে টপ টপ করে খুশির অশ্রু ঝরছে। লজ্জায় আর খুশিতে জ্ঞান হারাবার অবস্থা অবন্তীর। ও আর না পেরে ও ঘুরে আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে, নিজেকে লুকিয়ে ফেলে আকাশের মাঝে। আকাশে ওকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, এভাবে সারাটা জীবন তোমাকে আমার বুকে চাই, কি থাকবে তো? কোটি কোটি বার থাকবো। মিশন কমপ্লিট করে তোমার বাবা মার কাছে আমার বাবা মাকে পাঠাবো, কেমন হবে? অনেক ভালো। আচ্ছা, আমার যদি কিছু হয়ে যায় তুমি কি খুব কষ্ট পাবে? অবন্তী আটকে ওঠে। মুহূর্তেই আকাশের বুক থেকে মাথা তুলে কান্না ভরা চোখে অবন্তী আকাশের দিকে তাকায়। ভুলেও এই কথা আর বলবেন না, কিছু হবে না আপনার। আপনাকে ছাড়া এক মুহূর্ত আমি বাঁচতে পারবো না। পারবে একটা, আমিও পারবো না। আকাশ অবন্তীর গাল দুটো ওর 2 হাত দিয়ে ধরে আছে। বুড়ো আঙুল দিয়ে অবন্তীর চোখের পানি মুছে দেয়। দুজন দুজনকে মন ভরে দেখছে, যেন কত বছর পর আবার দেখা হয়েছে। অবন্তীর মিষ্টি ঠোঁটগুলো কাঁপছে। আকাশের মনে হচ্ছে অবন্তীর ঠোঁটগুলো ওর স্পর্শ পাওয়ার জন্য বেকুল হয়ে আছে। ও কোনো এক অজানা টানে অবন্তীর গোলাপি ঠোঁটগুলোর দিকে এগিয়ে যাচ্ছে। অবন্তী অজান্তেই ওর চোখগুলো বন্ধ করে ফেলে। ও অপেক্ষা করছে আকাশের স্পর্শের। আজ আকাশ আর নিজেকে বাধা দেয়নি। মনকে সায় দিয়ে অবন্তীর মিষ্টি ঠোঁট দুটোকে নিজের করে নেয়। তৃষ্ণাত্ম অবন্তী যেন সুখ খুঁজে পায় আর হারিয়ে যায় আকাশের স্পর্শে। দমকা হওয়ার নিস্তব্ধ জনমানবহীন পরিবেশে মিষ্টি একটা ঘ্রাণ, সবকিছু যেন ওদের ভালোবাসায় মুখরিত হয়ে উঠেছে। অনেকটা সময় পর ওরা ক্লান্ত হয়। দুজনই লজ্জায় লাল টমেটো হয়ে গিয়েছে। কেউ কারো দিকে তাকাতে পারছে না। অবন্তীর বিশ্বাস হচ্ছে না হঠাৎ করে কত কিছু হয়ে গেল। আকাশ লজ্জা কাটিয়ে বলে, চলো আজ তোমাকে নিয়ে ঘুরবো। এত সুন্দর মুহূর্ত আবার পাবো কিনা জানি না, তাই তোমাকে নিয়ে প্রতিটা মুহূর্তকে স্মৃতির পাতায় স্মরণীয় করে রাখতে চাই। আপনি কিন্তু এখন মার খাবেন, খালি উল্টো পাল্টা কথা। আমরা এমনিই ঘুরবো, চলেন। আচ্ছা। পরদিন রাত 2টায় ওদের ফ্লাইট। আকাশ আর অবন্তী সবার কাছ থেকে বিদায় নিয়ে মেক্সিকোর উদ্দেশ্যে রওনা হয়। প্রথম ফ্লাইট শেষ করে দ্বিতীয় ফ্লাইটের জন্য এয়ারপোর্টে ওরা অপেক্ষা করছে। 2 ঘন্টার ব্রেক টাইম ছিল। একটু পরেই ওরা দ্বিতীয় ফ্লাইটে মেক্সিকোর জন্য রওনা হবে। কিন্তু হঠাৎ করে ওদের জানানো হয় যে ওদের ফ্লাইটটা ক্যান্সেল করা হয়েছে। তবে ওরা চাইলে অন্য এয়ারলাইন্সের ফ্লাইটে যেতে পারবে। আকাশ সম্মতি দিলে ওদের বিজনেস ক্লাসে সিট দেওয়া হয়। আকাশ আর অবন্তী খুব খুশি হয়। আকাশ ওদের প্রতিটি ইনফরমেশন সিক্রেট বেসে পাঠিয়ে দেয়, কারণ এটা জানানোর নিয়ম ফর সিকিউরিটি। এরপর আকাশ আর অবন্তী অন্য ফ্লাইটে মেক্সিকোতে যাচ্ছে। কিন্তু খুব অবাক করার মতো একটা বিষয় হলো বিজনেস ক্লাসে ওরা ছাড়া আর কেউ নেই। ওরা ভাবে হয়তো অন্য ফ্লাইট ক্যান্সেল হওয়ায় অনেকেই যায়নি, তাই ওরা আর কিছু ভাবে না। আকাশ আর অবন্তী দুষ্টু মিষ্টি কথা বলতে বলতে একসময় ঘুমিয়ে পড়ে। হঠাৎই আকাশের ঘুম ভাঙে কারো ডাকে। ও চোখ মেলে তাকিয়ে দেখে অবন্তীর মুখ চেপে মাথায় বন্দুক ঠেকিয়ে কালো মুখোশধারী কিছু লোক ওর দিকে তাকিয়ে আছে।
আর কিছু লোক ওর দিকে বন্দুক তাক করে আছে। আকাশ ভাবছে কি করবে। ওদের মধ্যে একজন লোক আকাশকে বলে, কোনো রকম চালাকি করবি না, হাত মাথার পিছনে নে। আকাশ এটাই চাচ্ছিল। ও হাত দুটি পিছনে নিয়ে অবন্তীর দিকে তাকিয়ে আছে। আকাশ অবন্তীকে চোখ দিয়ে ইশারা দিতেই অবন্তী ওকে যে ধরে আছে তার হাতে কামড় বসিয়ে দিয়ে নিচে বসে পড়ে। আর আকাশ ওর হাত ঘড়ি দিয়ে বিষাক্ত পিন ছুঁড়ে কয়েক সেকেন্ডের মধ্যেই সবাইকে মেরে ফেলে। তবে আকাশ অনেকটা বেঁচে যায়, কারণ আর একটু হলেই একটা গুলি এসে আকাশের মাথায় লাগতো। অবন্তী আকাশের কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আকাশ অবন্তীকে সান্ত্বনা দিয়ে বলে, সবার বন্দুকগুলো নিয়ে নাও, আমি ওদিকটা দেখে আসি। আচ্ছা। আকাশ শত্রুদের কাছ থেকে একটা উজি নিয়ে পুরো প্লেন চেক করে। পাইলট ছাড়া এখন আর কোথাও কেউ নেই। আকাশ আবার মরে যাওয়ার শত্রুদের কাছে আসে। শত্রুদের কাছে যা ছিল সব নিয়ে নেয়, কারণ সামনে এগুলো লাগবে। মৃত শত্রুদের থেকে যে লিডার ছিল তার ফোনে একটা মেসেজ আসে। কাজ শেষ হয়েছে। আকাশ রিপ্লাইতে লিখে দেয়, দুজনে মারা গিয়েছে, কিন্তু প্লেন ক্র্যাশ করবে, আমরা কিভাবে ফিরে আসবো? একটু পরেই রিপ্লাই আসে। গো টু হেল। তার মানে চিংম্যাংচো এর কাছে এদের কোনো মূল্য নেই। আকাশ এটাই চাচ্ছিল ও অবন্তীর কাছে গিয়ে বলে, উচ্চতাকে ভয় পাও? আমাদের এখন প্লেন থেকে লাফ দিতে হবে। আপনি সাথে থাকলে আমার কোনো ভয় নেই। তাহলে চলো। আকাশ শত্রুদের কাছ থেকে একটা টাইম বম নিয়ে সেট করে দেয়। তারপর শত্রুদের আর্মসগুলো আর যা যা নেওয়া যায় সব নিয়ে প্যাক করে নেয়। আকাশ প্যারাশুট পরে অবন্তীকে নিজের সাথে বেঁধে আর ব্যাগ দুইটা হাতে নিয়ে রেডি হয়। এরপর ও প্লেনের মেইন গেট খুলে বম অ্যাক্টিভেট করে অবন্তীকে বলে, আমি যখনই ওপেন বলবো তখনই এটা টান দেবা, ওকে? ওকে। আর আমাকে শক্ত করে জোরে ধরবে, রাখবা। বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা। আকাশ আর এক মুহূর্ত সময় নষ্ট না করে প্লেন থেকে লাফ দেয়। ওদের লাফ দেওয়ার 20 সেকেন্ড পরেই প্লেন ব্লাস্ট হয়ে যায়। অবন্তীর চোখ বন্ধ করে আকাশকে জড়িয়ে ধরে আছে। আকাশ খুব সাবধানে ব্যালেন্স করে আছে। ওরা মেক্সিকোর একটা জঙ্গলের উপর। আকাশ জানে এই জঙ্গলটা পার হতে পারলে চিংম্যাংচোকে ধরা যাবে। ওরা খুব স্পিডে মাটির দিকে যাচ্ছে, কারণ ওদের ওজন অনেক বেশি। আকাশ জঙ্গলের মধ্যে একটা খালি জায়গা দেখতে পায়। ও সেখানেই ল্যান্ড করবে। ওপেন। আমাদের দ্রুত প্যারাশুট হুক টানে আর প্যারাশুট খুলে যায়। আকাশ পা উপরে রাখে, ভুলেও যেন নিচে না থাকে। আকাশ আল্লাহ আল্লাহ করতে করতে ল্যান্ড করে অবন্তীকে নিয়ে। ও প্যারাশুট আর অবন্তীকে ছাড়িয়ে ওরা দুজন মাটির ওপর বসে আছে, একে অপরের দিকে তাকিয়ে আছে। আকাশ মুচকি হাসছে অবন্তীর দিকে তাকিয়ে। অবন্তী আকাশের কাছে এসে বলে, হাসছেন কেন? পাগল হয়ে গিয়েছেন নাকি? জানো, যখন দেখলাম ওরা তোমার মাথায় বন্দুক ধরে আছে, আমার দিকে বন্দুক ধরে আছে, তখন মনে হয়েছে এই বুঝে আমাদের শেষ। আর কখনো তোমাকে আমার বুকে পাবো না, সব শেষ। অবন্তীর চোখ ছলছল করছে। আকাশ অবন্তীর হাত ধরে টান মেরে ওকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, আরো একবার তোমাকে ফিরে পেলাম। আপনি এই অবস্থায়ও এত রোমান্টিক হচ্ছেন কিভাবে? কারণ দু একদিন আমাদের সাথে এই জঙ্গলে থাকতে হবে, তোমার সাথে একটু দুষ্টুমি করতে পারবো, তাই ভেবে একটু রোমান্টিক হচ্ছি। আপনার এই রূপটা বোধ হয় আমি ছাড়া আর কেউ দেখেনি, তাই না? আচ্ছা শোনো, চিংম্যাংচো জানে আমরা মারা গিয়েছি, সো এখন কাজটা অনেক সহজ হবে। জাস্ট এই জঙ্গলে আমাদের সার্ভাইভ করতে হবে কদিন। এখান থেকে বের হতে পারলেই চিংম্যাংচো শেষ। তারপর নতুন একটা জীবন শুরু করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। অবন্তীও হাসে। আকাশ চায় না অবন্তীর কোনো কিছু নিয়ে ভয় পাক বা চিন্তিত হোক। আকাশ জানে এই জঙ্গলটা কত ভয়াবহ, আর চিংম্যাংচো এত সহজ খেলোয়াড় না, নিশ্চয়ই কিছু একটা করবে। আকাশ অবন্তীর সামনে হাসলেও ভিতরে ভিতরে ওকে হারানোর ভয় চেপে বসেছে। আকাশকে যেভাবে হোক এই মিশন কমপ্লিট করতে হবে, অবন্তীকে ভালো রেখে। আকাশ অবন্তীকে বলে, আমাদের অনেকটা পথ হাঁটতে হবে, আমরা এখন জঙ্গলের ঠিক মাঝে আছি। এই পথ ধরে সোজা হাঁটলেই হয়তো রাস্তা পাওয়া যাবে। এই উজিটা রাখো, যদি কোনো কিছু আক্রমণ করে জাস্ট শেষ করে দিবা। ওকে। আকাশ প্যারাশুটটা ব্যাগে ভরে। একটা ব্যাগ ও আরেকটা ব্যাগ অবন্তীকে নিয়ে ওরা হাঁটা শুরু করে। আকাশের হাতেও আর্মস। ওরা হাঁটতে হাঁটতে প্রায় দুপুর 2টা-3টা বেজে যায়। খুব ক্ষুধা লেগেছে আর ক্লান্ত। আচ্ছা তুমি এখানে বসো, আমি এই খাবারের ব্যবস্থা করছি। অবন্তীর হাতে এক বোতল পানি ধরিয়ে দিয়ে খাবার খুঁজতে বেরিয়ে পড়ে। আকাশ স্পেশাল ট্রেনিং প্রাপ্ত হওয়ায় এই প্রতিকূল অবস্থায় কি করতে হবে তা ওর জানা।
সেই মোতাবেক আকাশ আশেপাশে ঘুরে কিছু ফল সংগ্রহ করে। এরপর ও চুপচাপ দাঁড়িয়ে চারদিকে কান পেতে শোনার চেষ্টা করে কোথাও পানির আওয়াজ পাওয়া যায় কিনা। এভাবে অনেক খুঁজে আকাশ অল্প গভীর একটা বয়ে যাওয়া নদী পায়। ব্যাস, আকাশ নেমে পড়ে মাছ ধরতে। অনেকক্ষণ পর দুটো বড় বড় মাছ ধরে ও। তারপর তাড়াতাড়ি অবন্তীর কাছে চলে আসে। অবন্তী আকাশকে দেখে অবাক। এ কি অবস্থা আপনার? ভিজে আছেন যে? এটা কি দেখো তো। আকাশ ওর হাত পিছনে থেকে সামনে এনে অবন্তীকে মাছ দেখায়। অবন্তী বেশ অবাক হয়। আপনি আমার জন্য মাছও ধরেছেন? তোমার ক্ষুধা লাগছে না? না ধরে পারি? এ নাও ফল, এখন আগুন জ্বালাতে হবে। আমি জ্বালাবো, আমি পারি। আপনি তো আমাকে কিছু করতেই দেন না। এই যে দেখেন, আগুনের জিনিস সব আগেই রেডি করে রাখছি। আকাশ মুচকি হাসে। অবন্তী আগুন জ্বালাতে শুরু করে। একটু পরে আগুন জ্বালাতে সক্ষম হয় ও। আকাশ খুব খুশি হয়। এরপর ফল আর আগুন পুড়ে মাছ খায় ওরা। কোনো রকম খেয়ে দিয়ে ওরা আবার হেঁটে অনেকটা দূরে আসে। আর হাঁটা যাবে না, এবার রাতে থাকার ব্যবস্থা করতে হবে। তারপর আকাশ আর অবন্তী মিলে মাটি থেকে অনেকটা উপরে গাছের ডালাপালা আর পাতা দিয়ে কোনো রকম থাকার একটা ব্যবস্থা করে। আকাশ মাটিতে আগুন জ্বালায় আর আশেপাশে অনেকটা জায়গা জুড়ে আগুন লাগিয়ে ব্যারিকেড দিয়ে দেয়, যাতে কোনো হিংস্র পশু ওদের কাছে না আসে। আকাশ আর অবন্তী আরেকটা মাছ আগুনে পুড়ে খেয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। খুব ক্লান্ত ওরা। এখন পর্যন্ত সবকিছু ভালোই যাচ্ছে। পরদিন সকালে আকাশের ঘুম আগেই ভেঙে যায়। ঘুম ভাঙলেও অন্যরকম কিছু শব্দ পায়। আকাশ দ্রুত অবন্তীকে উঠিয়ে বলে, অবন্তী, কেউ আসছে, আমাদের পজিশন নিতে হবে। অবন্তী এক লাফে উঠে বসে। আকাশ আর অবন্তী দ্রুত আর্মস নিয়ে পজিশন নিয়ে নেয়। ওরা অপেক্ষায় আছে। অনেকগুলো পায়ের আওয়াজ আসছে ওদের দিকে। আকাশ আর অবন্তী স্নাইপার দিয়ে দুদিকে বসে আছে। হঠাৎ করেই ওরা দেখতে পায় একদল লোক সেই কালো মুখোশ পরেই এদিকে আসে। আকাশ আর অবন্তী বুঝতে বাকি নেই যে এরা কারা। আকাশ অবন্তীকে ইশারা দেয় আর শুরু হয় ফায়ারিং। দূর থেকে একের পর এক হেডশট দিচ্ছে আকাশ আর অবন্তী। শত্রুরা একসময় ওদের দেখে ফেলে আর এরপরেই শুরু হয় ভয়াবহ ফায়ারিং। আকাশ আর অবন্তী দুজনই দুইটা গাছের পেছনে লুকিয়ে আছে। ম্যাগাজিনে বেশি আর বুলেট নেই। আকাশ আর অবন্তী দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। নতুন ম্যাগাজিন লোড করে আকাশ আর অবন্তী শুধু গুলি করতে থাকে। একে একে সব শত্রু শেষ হয়ে যায়, কিন্তু অবন্তীকে বাঁচাতে গিয়ে একটা গুলি এসে আকাশের বাম হাতে লাগে। অবন্তী আকাশ বলে চিৎকার দিয়ে ওঠে। আকাশ ঠাস করে পড়ে যায়। শান্ত হও, চারিদিকে দেখো আর কেউ আছে কিনা। অবন্তী চারদিকে ভালো করে দেখে নেয়, আর কেউ নেই। একদম নিস্তব্ধ। অবন্তী কান্না করতে করতে বলে, এ আপনি কি করলেন? অনেক রক্ত বের হচ্ছে। কিচ্ছু হবে না, ভয় পেও না। আমাকে শুধু 2 মিনিট সময় দিন। অবন্তী দ্রুত আগুন জ্বালায়। একটা শত্রুর কাছ থেকে ছুরি নিয়ে সেটা গরম করে। এদিকে আকাশের অবস্থা খুব খারাপ। অবন্তী দ্রুত ছুরি গরম করে আকাশের বাম হাতে যেখানে গুলি লেগেছে সেখানে ঢুকিয়ে দেয়। আকাশ অনেক জোরে চিৎকার করে। অবন্তীর বুক কেঁপে ওঠে, কিন্তু ওর কাজ থামায় না। যেভাবেই হোক গুলিটা বের করতেই হবে। অনেক কষ্টে অবন্তী গুলিটা বের করে আর গুলি লাগা জায়গায় রুমাল বেঁধে দেয়। প্রচন্ড ব্যথা হচ্ছে আকাশের। অবন্তী বোতলে পানি এনে আকাশকে দেয়। আকাশ অনেকটা খেয়ে নেয়। অবন্তী খুব অস্থির আর চিন্তিত হয়ে আছে। শান্ত হও, বিপদের সময় শান্ত থাকতে হয়, কারণ এই সময় একটা ভুল করলে আর রক্ষা নেই। ওদের সব আর্মসগুলো নিয়ে আসো। খেয়াল রেখো আশেপাশে কেউ আছে কিনা। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। অবন্তী, আমাদের বুলেট নেই, যাও, যা বলছি তাই করো। অবন্তী বাধ্য হয়ে শত্রুদের আর্মস আর বুলেটগুলো সব নিয়ে আসে। আকাশকে ওদের বানানো থাকার জায়গায় উঠিয়ে শুয়ে দেয় অবন্তী। আকাশ ব্যথায় নীল হয়ে গিয়েছে। অবন্তী নিচে এসে আশেপাশে দেখতে থাকে। এক ধরনের গাছ আছে যা বাকলে আঠা কাটা জায়গায় লাগিয়ে দিলে খুব তাড়াতাড়ি কাটা জায়গা ভালো হয়ে যায়। অবন্তী আশেপাশে সেই গাছটাই খুঁজছে। আল্লাহ আল্লাহ করতে করতে অনেক খুঁজে শেষমেশ গাছটা অবন্তী পায়। দ্রুত অনেকগুলো বাকল সাথে করে নিয়ে আসে। তারপর আকাশের কাছে গিয়ে সেই গাছের বাকল থেকে আঠা নিয়ে আকাশের কাটা জায়গায় লাগিয়ে দেয়। খুব জ্বলছে কাটা জায়গাটা। আকাশের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। অবন্তী কান্না করতে করতে বলে, আমাকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে দিতে চেয়েছিলেন? আপনি কি পাগল? তোমার জন্য। তোমাকে আমি হারাতে চাই না, কোনো দমেই না। অবন্তী আকাশকে ওর সাথে জড়িয়ে ধরে আকাশের ঠোঁট ওর ঠোঁটে ডুবিয়ে দেয়। এটাই বোধহয় সবচেয়ে বড় ওষুধ। অনেকক্ষণ পর ওরা একে অপরকে ছাড়লে আকাশ বলে,
এই মেডিসিনের জন্য আমি 1000বার গুলি খেতে রাজি। এখন শুয়ে রেস্ট কর। এখন শুয়ে রেস্ট নেন। আর কিছু বইলেন না। আমি আসছি। কোথায় যাচ্ছ? খাবারের ব্যবস্থা করি আপনার জন্য। অনেক রক্ত পড়েছে আপনার। আমি ঠিক আছে, আমিও আসছি তোমার সাথে। একদম না। চুপচাপ রেস্ট নিন। অনেক করেছেন। এবার আমাকে একটু করতে দিন। আচ্ছা যাও, তবে আর্মস সাথে নিয়ে যাও, ফুল লোড করে, আর এক্সট্রা ম্যাগাজিনও সাথে নিয়ে যাও। আচ্ছা, আপনার এত চিন্তা করতে হবে না। আল্লাহ ভরসা। অবন্তী নিচে এসে আশেপাশে ঘুরে কিছু ফল সংগ্রহ করে। অবন্তীও নদীর পাড়ে গিয়ে 2-3টা মাছ ধরে। সেগুলো এনে ছুরি দিয়ে কেটে আগুনে পুড়ে আকাশের খাবার জন্য প্রস্তুত করে। আকাশ আর অবন্তী খেয়ে দিয়ে একসাথে বসে আছে। কি ভাবছো? আমরা দেশের জন্য নিজের জীবন বাঁচিয়ে রাখছি, কত কিছু করছি, কিন্তু আমাদের কথা কেউই জানবে না, কেউই বুঝবে না। না, জানুক, দেশের জন্য নিজেদের জীবন বিলিয়ে দেবো, এই শপথই তো আমরা নিয়েছি, তাই না? দেশের জনগণ যদি আমাদের জন্য ভালো থাকে, তাহলে সেটাই হবে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ইস, জনগণরা যদি বুঝতো আমাদের কষ্টটা, তাহলে তারাও আমাদের সাহায্য করত অপরাধ ঠেকাতে। কিন্তু তাদের কাছে আমাদের কোনো মূল্য নেই। দেখবে একদিন তারাও বুঝবে আমাদের মূল্য। আপনি একটু ঘুমান, আমি আপনার মাথা টিপে দিই। আজকের দিনটা নষ্ট হলো, শালা শুধু শুধু মরতে এসেছি। হুম। আজকের দিনটা আকাশ আর অবন্তীর এভাবেই চলে যায়। পরদিন সকালে ভালো ভালো কিছু আর্মস নিয়ে শত্রুদের আসা পথ অনুসরণ করে ওরা মেন রোডে চলে আসে। একটা গাড়ি হাইজ্যাক করে সেটা নিয়ে শহরের মাঝে চলে আসে। শহরের নেটওয়ার্কে মাঝে আসতেই ওদের সিক্রেট বেসের সাথে ওদের যোগাযোগ হয়। কমান্ডার মোশাররফ হোসেন খুব চিন্তায় ছিলেন, আর অবন্তীকে থাকার জন্য একটা জায়গার ঠিকানা দেওয়া হয়। ওরা দুজনে সেখানে চলে যায়। সেখানে অন্য দুজন এজেন্ট ওদের অপেক্ষায় ছিল। এটাও একটা সিক্রেট জায়গা। সবার আগে আকাশকে ভালোভাবে ট্রিটমেন্ট দেওয়া হয়, যাতে ওর হাতের কোনো ক্ষতি না হয়। এই সিক্রেট বেসে আকাশ আর অবন্তীর মতো দুজন এজেন্ট রয়েছে। তার স্বামী স্ত্রী আকাশ আর অবন্তীকে তারা খুব ভালোভাবে আপ্যায়ন করে। ওরা দুজন কদিন রেস্ট নেয় আর পেট ভরে খায়। আকাশ আর অবন্তী খুব দুর্বল ছিল। কদিন বিশ্রাম আর ভালো খাওয়া দাওয়া ওরা আবার সতেজ হয়ে ওঠে। আকাশের হাতের ক্ষতটা খুব দ্রুতই ভালো হচ্ছে। এখানে এজেন্ট রিও ওদেরকে বলে, চিংম্যানজিকে মারা এত সহজ হবে না। ও আসলে কোথায় আছে তা আমরা এখনো জানি না। আমি জানি সেই শহর থেকে অনেক দূরে আন্ডারগ্রাউন্ডে আছে, আমাদের সেই জায়গাটা বের করতে হবে। ওয়াও গ্রেট, তাহলে আমরা 4জন মিলে অ্যাটাক করব। করা যায়, তবে আমাদের মাস্টার প্ল্যান বানাতে হবে, কারণ একটু ভুল হলেই সব শেষ। ঠিক বলেছো। রিও, তোমাকে যেহেতু কেউ চেনে না, আমি তোমাকে এক জাস্ট লোকেশন দেবো। তুমি জাস্ট ওদের বেসে ঢোকার জায়গাটা দেখে আসবা। ওকে, এই পেন ড্রাইভে সব ইনফরমেশন আছে। আই হোপ তুমি পারবে। লেটস সি। এজেন্ট রিও তার আইপ্যাড লোকেশন সেট করে সেখানে যায়, কিন্তু ফাঁকা জায়গা ছাড়া আর কিছুই দেখে না। আকাশ, অবন্তী আর এজেন্ট রিও এর স্ত্রী লিনা ওদের সিক্রেট বেসে বসে সব দেখছে। আকাশ রিওকে বলে, তুমি দূরে কোথাও অপেক্ষা করো, তাহলে আমাদের কাছে ওরা ধরা খাবে। ওকে। রিও দূরে আড়ালে একটা জায়গায় লুকিয়ে আছে। বাইনোকুলার দিয়ে দেখছে সাধারণত এখানে কেউ আসে না, একদমই দুর্গম এলাকা। হঠাৎই একটা লোক গাড়ি নিয়ে আসে, একটা নির্দিষ্ট জায়গায় গাড়িটা থামায়, আর গাড়িটার সাথে সাথে মাটির নিচে চলে যায়, আর অন্য মাটির লেয়ার চলে আসে। রিও সহ সবাই অবাক হয়। আকাশ যেমনটা ধারণা করেছিল, চিংম্যাংচ অনেক হাইটেক সিকিউরিটি সম্পূর্ণ জায়গায় থাকে। রিও দ্রুত ওদের সিক্রেট বেসে চলে আসে। ওরা 4জন মিটিংয়ে বসে। আমরা চাইলে ওদের বেসে ঢুকতে পারবো না, তার জন্য দরকার অ্যাক্সেস, যেটা শুধু ওদের কাছেই আছে। তাহলে কিভাবে যাব? আমাদের একটা সুন্দরী মেয়ে লাগবে। অবন্তী চোখ বড় বড় করে বলে, মানে? আর ওদের গাড়ি থামাতে হবে, যাতে আমরা ওদের গাড়ির পেছনে ঢুকতে পারি। আমরা 4জন ঢুকবো? না, আমি আর তুমি, অবন্তী আর লিনা বাইরে থাকবে। তাহলে তোমরা দুজন ভেতরে যাবে? এটা কিভাবে হয়? দেখো লিনা আর অবন্তী, তোমরা দুজন আমাদের নিয়ে চিন্তিত, তা জানি, কিন্তু তোমাদের বাইরে থাকতে হবে, কারণ আমার প্ল্যান অনুযায়ী আমরা পুরো বেসের টাইম বম সেট করে দেবো, তারপর দ্রুত বাইরে চলে আসবো। তোমরা বাইরে আমাদের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করবে, কারণ আমাদের খুব দ্রুত এই এলাকা ছাড়তে হবে। শুধু চিং ম্যাক্সকে মারলেই হবে না, ও সব কিছুকে শেষ করে দিতে হবে। ঠিক বলেছো, তাই হবে। কিন্তু কোনো কিন্তু নাই, এটাই ফাইনাল প্ল্যান।
তোমরা দুজন বাইরে বসে আমাদের জন্য অপেক্ষা করবে আর মনিটরিং করবে, কারণ তোমাদের হেল্প লাগবে আমাদের। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হবে। কিন্তু আকাশ, আমরা চিংম্যানচের গাড়ি চিনব কিভাবে? এখন পর্যন্ত আমি চিংম্যাংচের সাথে জড়িত যাদের গাড়ি দেখেছি তাদের মধ্যে একটা কমন জিনিস হলো গাড়িতে সিএম খোদাই করে লেখা। এটা শুধু চিংম্যাংসের গাড়িতেই থাকে, অন্য কারো গাড়িতে না। সো সিএম লেখা গাড়িকেই আমরা থামাবো। রিয়েলি ম্যান, ইউ আর জাস্ট অ্যামেজিং, ব্রিলিয়েন্ট। থ্যাঙ্কস। তাহলে আমরা রেডি হই মিশনের জন্য। আমাদের কিছু পাওয়ারফুল টাইম বম লাগবে। আমি বম রেডি করছি। তুমি হয়তো জানো না আমি একজন বম স্পাইলিস্ট। দেখো কি বম বানাই আমি, ওটা নিমিষেই ধ্বংস হয়ে যাবে। এজেন্ট রিও এর বানানো হাইট্র্যাক বম নিয়ে পরদিন ওরা বেরিয়ে পড়ে। আকাশ আর রিও চিংম্যাংচো এর সিক্রেট বেসে যাওয়ার পথে লুকিয়ে থাকে। অবন্তী আর লীনা চিংম্যাংচো এর সিক্রেট বেস থেকে একটু দূরে গাড়ি নিয়ে লুকিয়ে থাকে। আকাশের প্ল্যান মতো সুন্দরী মেয়েটা সিএম লেখা গাড়িটাকে থামায়। এত সুন্দর মেয়ে দেখে চিংম্যাংচো এর লোক গাড়ি থেকে নেমে মেয়েটার সাথে কথা বলতে যায়। এদিকে সেই সুযোগে আকাশ আর রিও গাড়িতে উঠে লুকিয়ে যায়। মেয়েটা লোকটার সাথে একটু কথা বলে চলে যায়। লোকটা আবার এসে গাড়িতে উঠে চালিয়ে চিংম্যাংচো এর সিক্রেট বেসে চলে আসে। আকাশ অবন্তীকে খবর জানিয়ে দেয়। অবন্তী আর লীনা দেখে একটা কালো গাড়ি সে সিক্রেট জায়গাটায় এসে থামে। আকাশ আর রিও এই গাড়িতেই আকাশ শুনতে পায় লোকটা বলছে। আর সাথে সাথে গাড়িটার নিচে চলে যায়। অবন্তী আর লীনার খুব ভয় হচ্ছে, দুজনেরই কলিজা এত ডেঞ্জারাস জায়গায় যাচ্ছে। গাড়িটা অটোমেটিক পার্কিং লটে চলে আসে। লোকটা গাড়ি পার্ক করে ভিতরে চলে যায়। আকাশ অবন্তীকে বলে, পার্কিংয়ের সব কটা সিসি ক্যামেরা হ্যাক করে ফ্রিজ করে দাও, যাতে এখন যা দেখছে আগামী কয়েক ঘন্টার জন্য তাই দেখে। ওকে। অবন্তী 5 মিনিটের মধ্যে সিসি ক্যামেরা সব হ্যাক করে ফেলে আর স্ক্রিন ফ্রিজ করে দেয়। এরপর আকাশ আর রিও গাড়ি থেকে বেরিয়ে আসে। এখানে 5 জন লোক আছে। রেডি? রেডি। ফায়ার। আকাশ আর রিও মিলে স্নাইপ করে 5 জনকে মেরে ফেলে। তারপর পার্কিং লটে বম লাগিয়ে দেয়। রিও আর আকাশ অবন্তী আর লিনার কমান্ডার অনুযায়ী সামনে এগোতে থাকে। লিনার অবন্তী সিসি ক্যামেরা হ্যাক করে ফেলায় কোথায় কে আছে তা ওরা জানে। আকাশ আর রিও একে একে অনেক শত্রুকে মেরে ফেলে আর বোমা সেট করতে থাকে। এদিকে চিংম্যাংচো এর কাছে খবর এসে পড়ে আর শুরু হয় ভয়ঙ্কর সময়। মেশিন গান নিয়ে নামিয়ে দেয় লোকদের। আকাশ আর রিও ওদের বেস দিয়ে লড়াই করছে। গ্রেনেড মেরে অনেক শত্রুকে মেরে ফেলে ওরা চিংম্যাংচো। যখন বুঝতে পারে যে আর পারবে না, তখন সে হেলিকপ্টার নিয়ে পালাতে শুরু করে। আকাশ আর রিও চিংম্যাংচো এর ওপর সিক্রেট বেসে টাইম বম লাগিয়ে দিয়েছে। চিংম্যাংচোকে ধরতে না পারায় ওরা বম অ্যাক্টিভেট করে বাইরে আসে। দ্রুত আকাশ গাড়ির কাছে এসে পেছন থেকে রকেট লঞ্চার বের করে। দ্রুত গাড়ি চালিয়ে জায়গা ছাড়তে বলে। আকাশের গাড়ি মডিফাই হওয়ায় গাড়ির ছাদ খুলে চিংম্যাংচো এর হেলিকপ্টার বরাবর রকেট লঞ্চ করে। আর সাথে সাথেই হেলিকপ্টার সহ চিংম্যাংচো এর সিক্রেট বেস সহ ধ্বংস হয়ে যায়। বিশাল বড় ধামাকা হয় শহরের বাইরে। আকাশ, অবন্তী, লিও আর লিনা শান্তির নিঃশ্বাস নেয়। টানা 2 ঘন্টা ধরে হার্ড মিশন চালিয়ে রিও আর আকাশ মিশন কমপ্লিট করে। যে মেন কালপিট চিংম্যাংচো সে পালিয়ে যেত, কিন্তু আকাশের দক্ষতার জন্য সেও মারা গেল। আকাশ ওর সিক্রেট বেসে মানে কমান্ডার মোশাররফ হোসেনের কাছে খবর পাঠিয়ে দেয় যে মিশন কমপ্লিট। এছাড়া চিংম্যাংচো এর সাথে জড়িত সবার ইনফরমেশন আকাশ নিয়ে নেয়। তাদেরও ব্যবস্থা করা হবে, রিও বলেছে। আকাশ, আজ তোমার বুদ্ধির প্রশংসা করতে হবে। এত সুন্দর মাস্টার প্ল্যান না করলে আমরা কখনোই চিংম্যানচোকে শেষ করতে পারতাম না। সবই সম্ভব হয়েছে আমাদের টিম ওয়ার্কের জন্য। হ্যাঁ। এরপর আকাশ আর অবন্তী রিও আর লিনাকে বিদায় দিয়ে বাংলাদেশে চলে আসে। অনেক কঠিন একটা মিশন শেষ করেছে ওরা। শুনতে নর্মাল হলেও ফিল্ড থেকে মিশন কমপ্লিট করা অনেক কঠিন। আকাশ আর অবন্তী ওদের সিক্রেট বেসে আসে। কমান্ডার মোশাররফ হোসেন ওদের অপেক্ষায় বেকুল হয়ে ছিলেন। ওদের দুজনকে দেখা মাত্রই বুকে জড়িয়ে ধরেন আর বলেন, পেরেছো, তোমরা পেরেছো, সাব্বাস। ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে আমাদের এই অ্যাচিভমেন্ট। সাব্বাস এজেন্ট শ্যাডো আর রেড রোজ, স্যালুট তোমাদের। তোমরা জানো না তোমরা কত মানুষের জীবন বাঁচিয়েছো। এই চিংম্যানচোয়ের ড্রাগস নিয়ে কত মানুষ মারা যেত, তাদের জীবন ধ্বংস হয়ে যেত। তোমরা পেরেছো তাদের জীবন বাঁচাতে। আমি অনেক খুশি আজ। বলো তোমাদের কি চাই? থ্যাংক ইউ স্যার। আমরাও তো আমাদের কয়েকদিনের ছুটি চাই। আপনার এজেন্ট রেড রোজকে এজেন্ট শ্যাডো বিয়ে করবে।
স্যার আপনি কিন্তু অবশ্যই আসবেন, আমাদের মেন গেস্ট তো আপনি। আসবো না মানে? অবশ্যই আসবো। তোমাদের জন্য অনেক দোয়া রইলো। থ্যাংক ইউ স্যার। 5 বছর পর। মাফি মাফি কই তুমি? নাস্তা করবে না? আমার তো কি উফ, চলো তোমাকে খাইয়ে দিই। ছেলেটা হলো মাফি, আকাশ আর অবন্তীর ছেলে। প্রচুর দুষ্ট। অন্যদিকে আকাশ রেডি হচ্ছে, তখন মাফি। আপু আপু আর কাল তুমি আমাদের চকলেট আনবা। ঠিক আছে। ছেলেকে আরো চকলেট এনে দাও। সারা দিন কিছু খাবে না, শুধু চকলেট আর চকলেট। রুমে প্রবেশ করতে করতে বলল অবন্তী। দেখতো আপু আম্মু আমাকে হিংসা করে, আম্মু পতা। ওই, একদম হাসবেন না। আর আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? আপনার অফিসের সময় হয়ে গেছে। মাফি, বাবা তুমি বাইরে গিয়ে খেলো, তোমার আব্বু আসার সময় অনেকগুলো চকলেট আনবে তোমার জন্য। মাফি চলে গেল, সাথে অবন্তীও যাচ্ছে। আকাশ অবন্তীর হাত ধরে ওর কাছে নিয়ে এলো। তুমি কোথায় যাচ্ছ? কি করছেন? ছাড়েন, আপনার দেরি হয়ে যাচ্ছে। আমার পাওনা কই? পাওনা দাও, তারপর যাব। দিতে পারবো না। তা বললে তো হবে না। কিছুক্ষণ পর। উফ, রাক্ষস একটা। শুধু তোমার। এবার অফিসে যান। আল্লাহ হাফেজ। সাবধানে যাইয়েন। আল্লাহ হাফিজ। এভাবে চলছে আকাশ আর অবন্তীর খুনসুটিময় সংসার।